রাত বাজে ৮টা। নাভান ছাদে বেতের সোফায় বসে আছে, হাতে হুইস্কির বোতল, মাথাটা ধরে এসেছে কিছুটা। চোখ বন্ধ করে ভাবে বিকালের কথা। নাভান বাড়িতে ঢুকতে সবার থমথমে চেহারা লক্ষ্য করছিল। কেউ কোনো ট্রু শব্দ করেনি। নাভান বুঝতে পেরেছিল সে নিঃশব্দে নিজের ঘরে চলে গিয়েছিল। কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না। এত কিছুর মধ্যে হঠাৎ জায়ানের কথা মনে পড়ে নাভানের। তার ব্যবহার মোটেও ভালো লাগেনি নাভানের। প্রথমবার দেখায় জায়ানকে নাভানের খুব সন্দেহ হচ্ছে। কিসের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছে নাভান? কিছু তো আছে। ব্যস্ত হাতে ফোন টিপে নাভান কানে ধরে শান্ত গলায় বলে, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পাঠিয়েছি। আমার সাথে কিসের দ্বন্দ্ব তা খুঁজে বের করো এক্ষুনি। অপর পাশে ব্যক্তি কোনো কথা বোঝা গেল না। নাভানের কথা থাকতে লক্ষ্য করে তার পাশে এসে কেউ দাঁড়িয়েছে। নাভান ফোন রেখে দেয়। নিধি, কিছু বলবি? হুম। বাবা মা তোকে নিচে যেতে বলছে। নাভান চুপ করে থেকে শান্ত স্বরে বলে, তুই যা, আমি আসছি। নিধি নড়ে না, আমতা আমতা করে থাকে। নারায়ণ ভুরু কুচকে জিজ্ঞাসা করে, যাচ্ছিস না কেন, বলবি কিছু? নিধি মাথা ঝাঁকিয়ে ঝটপটে নামানের পাশে বসে পড়ে। তারপর মিনমিন কণ্ঠে নামানকে শুধায়, তুমি কি সারা জীবন এমন থাকবে ভাইয়া? কেমন? নারায়ণ গম্ভীর গলা বলে। নিধি মুখটা করুণ করে ভাইয়ের উদ্দেশ্যে বলে, মানুষ কতদিন আর বাঁচে? এই 60, না হয় 70, হয়তো আরও কম, তাই তো? মূল কথায় হুইস্কির বোতলে মুখ লাগিয়ে ঝিম ধরা গলায় বলে নাওয়ান। নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আর কত একাকিত্ব জীবন কাটাবে? তুমি কি চাইছো? তুমি মায়ের উপর রাগ করে নিজেকে তো অনেক শাস্তি উপভোগ করলে, এখন তো এইসব থেকে বের হও। মানুষ কতদিন একই জিনিস মাথায় রাখে? নওয়ান স্লান হাসলো। তার ভেতরের দহনটা বোধহয় নিধি বুঝতে পারল। সে মলিন চোখে তার রহস্যময় ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। এই একটা কি জানিস, আমি সারা জীবন আপন মানুষদের কোলহার আদর ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিলাম। সবাই আমাকে অসম্ভব ভালোবাসতো। মায়ের মৃত্যুর পর যেন সেটা অধিক হয়ে গিয়েছিল। সবার চোখের মনে ছিলাম। আমি নিজেও এই আদরের ভালোবাসায় এত সিক্ত হয়েছিলাম যে আজকে কতবার আমায় ডেকেছে তাও কাউন্ট করতাম। কথাটা বলে নেওয়ান নিজের হেসে উঠে। তারপর নিধির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, মাই আমাকে এমন বানাতে চেয়েছিল, আমি তা হয়েছি। আর দেখ, আমি এখন তার দুঃখের মূল কারণ। কথাটা বলে নিশ্চুপ হয়ে যায় নাওয়ান। নিধি তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। হয়তো এই নিঝুম রাতের মতোই নাওয়ানের ভিতরটা সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এসেছে, যা একদিনও হয়নি। নিধি নাওয়ানের কাছে এগিয়ে হাত ধরে মিষ্টি হেসে বলে, তুই আর মা একই রকম, জানো তো? তোমরা অতীত ঘেঁটে বর্তমান নষ্ট করার জন্য ওস্তাদ। সব ভুলে যাও, নতুন করে জীবনটাকে ভালোবাসো। মেনে নাও না ভাবিকে। নাওয়ানের মুখটা রাতের আধারের মতো অন্ধকার করে নেই। ইনায়ের কথা মাথায় আসতে ঘাড় বাঁকায় করে নিধির দিকে তাকায়। জানো ভাইয়া, ভাবি বড্ড ভালো। ও সব সময় এক বুক যাতনা নিয়েও হাসতে পারে। এইটুকু জীবনে তার কষ্ট নেহাত কম নেই। তারপর তোমার যাতনা দিয়ে সে দিব্যি চলে যাচ্ছে। মায়ের সাথে পাল্লা দিতে গিয়ে তুমি এক নিষ্পাপ মেয়েকে অনেক কষ্ট দিয়েছো, যেটা তুমি মোটেও ভালো করনি। 9 মাস লেগেছে ভাবির ঠিক হতে। সে কয়েকবার সুইসাইড করতে গিয়েও নিজেকে দমিয়েছে। তোমার ভাবিকে পছন্দ না হলে তো মাকে বলতে পারতে। বিয়ে করে চলে যাওয়া কি খুব দরকার ছিল? নিশ্চুপ নাবান সাইরিয়া মুখ যেন অতল গহরে হারিয়েছে। কোনো জবাব সে তৎক্ষণাৎ মুখ ফুটে দিতে পারল না। নিধি থেকে চোখ সরিয়ে ছাদের নীলচে আলোক শিখাকে তার নিবদ্ধ করেছে। নিধি নাভানের হাত ছেড়ে দাঁড়িয়ে থেকে কয়েক মুহূর্তে নীরবতায় কাটে। আর কেউ কোনো কথা বলে না। হঠাৎ সেই নীরবতা কাটিয়ে নাভান বলে ওঠে, প্রথমবার কানাডায় নিজের জীবনে প্রতি তিক্ততা এসে গেছিল আমার। আমার মন তখন অনেক অসুস্থ হয়ে পড়ছিল। আমি চাইতাম স্কুল যাওয়ার আগে মায়ের হাতে ব্রেকফাস্ট, দুপুরের টিফিন, সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার। চাইতাম স্কুল থেকে ফিরে পরিবারের সাথে আড্ডা দিতে। কিন্তু আমার স্বপ্নগুলো থেকে তখন বাস্তবটা খুব নিষ্ঠুর হয়েছিল। যান্ত্রিক রোবটের মতো রুটিন মাফিক জীবন হয়েছিল আমার। একা একা যখন থাকতাম মাকে বেশি দোষারোপ করতাম। তখন নিজেকে মায়ের কাছে রিমোট কন্ট্রোল মেশিন মনে হতো। খুব রাগ হতো। সে বাংলাদেশ থেকে আমাকে উপদেশ দিত, এভাবে চলো না, ওটা করো না। সব মিলিয়ে আজ জীবনে সুখটাই আমি খুঁজে পাইনি। অনেক বছর পর যখন অদিতি আমার জীবনে এসেছিল তখন নিজেকে অনেক রিল্যাক্স মোডে ফিল করেছিলাম। আমি ভেবে নিয়েছিলাম এটাই হয়তো আমার হ্যাপিনেস। তাতেও মায়ের অনিচ্ছা আমার ভালো লাগেনি। মাকে বুঝিয়ে কোনো লাভ হয়নি। সে অদিতিকে মানবেই না। আমার তখন মনে হয়েছে মা আমার জীবনটা অন্ধকার করে দিল। কিন্তু মাতৃত্বের দোহাই দিয়ে যখন ইনায়াকে বিয়ে করতে বলল, তখন আমি আর নিজের মধ্যে ছিলাম না। নিজের পছন্দের মতো কি আমি লাইফ পার্টনার সিলেক্ট করতে পারবো না? মা তো ছেলের বউ চেয়েছিল। তাই পরের কাজগুলো মায়ের সাথে রাগ দেখিয়ে করা। এর মাঝে যে আমি ইনায়ার কথা ভুলেই গিয়েছিলাম, তা বেমালুম ভুলে গিয়েছিলাম। নাবান নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছে। নিধি চুপ করে থাকে। খানিকক্ষণ বাদে পিঠে কারো হাত পড়তে চমকে উঠে পিছনে ফিরে নাওয়ান। সোহানাকে দেখতে পেয়ে চোখ দুটো শীতল হয়ে আসে নাবানের।
পিছনে তার পুরো পরিবার দাঁড়িয়েছে। সোহানা নাবানের হাত নিজের হাতের মুঠোয় পুরো করে পাশে বসে। তারপর নরম গলায় বলে ওঠে, "আমি আসলেও তোমার সৎ মা। আমি তোমার মা হতে পারিনি। পারলে বোধহয় তোমার চোখের ভাষা বুঝতে পারতাম। ট্রাস্ট মি বেটা, আমি তোমার জীবনে কখনো দুঃখ দিতে চাই না। আমি সবসময় মনে হয়েছে তুমি আমার কাছে সেই ছোট্ট নাবালক নাবান রয়েছে, যে পৃথিবীর গোলকধাঁধা পার করতে পারবে না। তোমাকে আমি স্ট্রং সুশিক্ষিত করতে চেয়েছিলাম, ভেঙে দিতে চাইনি। কিন্তু নিজের অজান্তে আমি তা করতে ফেলেছি। তার জন্য সরি। কিন্তু নাভান, তুমি যতই বড় হও না কেন, যতই নিজের বুঝকে বাহবা দাও না কেন, আমি একটাই কথা বলবো, অদিতি তোমার যোগ্য ছিল না কখনো। সে তোমাকে কখনোই বুঝতে চেষ্টা করতো না। তাই তোমার ভালোর জন্যই আমি ইনায়াকে তোমার জীবনে এনেছিলাম। সে তোমাকে ভালো রাখবে এবং ভালোবাসবে। কথাগুলো বলে দম ফেলে সোহানা। বাড়ির প্রতিটি সদস্যের চোখে পানি। নাহিদ মির্জার ভেতরে একটু হলেও ভালো লাগছে। হয়তো মা ছেলের ভুল বোঝাবুঝি ভেঙে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। আয়েশা মির্জা এবার যেন চিন্তা কমলো। তার পরিবারের সুখ হয়তো আসবে সামনে। নওয়াজ মির্জা ও নিপারও তাই। তারাও জানে নাওয়ানকে কত ভালোবাসে সোহানা। নাওয়ানের কঠিন পাথরের পুরুষ হৃদয়টা মায়ের সামনে গলে পানি হয়ে গেছে। তার চোখেও পানি চিকচিক করছে। তার মা ঠিক, অদিতি তার জন্য ভালো হতে পারতো না। সোহানার এবার ডিভোর্স পেপারটা নাওয়ানের হাতে দিয়ে মলিন কণ্ঠে বলল, "আমি তোমার জীবনে অশান্তি ভরিয়ে দিয়েছিলাম, এই নাও সুখের চাবিকাঠি। এটা দিয়ে প্রথম সুখ খুঁজে নাও। আমি আর তোমার জীবনে কোনো কিছুতে ইন্টারফেয়ার করব না।" নাওয়ানের ভেজা নেত্রপল্লব ঝাপটায়। ভেজা সিক্ত চোখে তাকিয়ে থাকে ডিভোর্স পেপারের দিকে। এটার মাধ্যমে সে ইনায়াকে মুক্তি দিতে পারবে। মায়ের পানে এক নজর তাকিয়ে থাকে, জড়িয়ে ধরে নাবান। অতঃপর বিড়বিড় করে একবার নয় অসংখ্যবার বলে ওঠে, "ভুল হয়েছে মা, আমি অনেক বড় ভুল করেছি। আমাকে তোমরা মাফ করে দিও।" সোহানা ছেলেকে বুকে নিয়ে কেঁদে ওঠে। বহু বছর পর এমন হয়েছে, যা নাওয়ান তার মাকে বলে বুকে ঝাঁপিয়ে পড়ছে। তার জন্য দায়ী সে নিজে। সোহানাকে মনে পড়ছে কবে নাওয়ানকে তাকে এইভাবে জড়িয়েছিল। সব কিছু ভুলে মায়ের স্নেহমাখা হাত পড়ে যায় নাওয়ানের মাথায়। সে তার অবুঝ সন্তানকে বোঝানোর জন্য তড়িঘড়ি করে বুলিয়ে ওঠে, "সব ঠিক হবে বেটা, সব ঠিক হবে। তুমি তা ঠিক করে নিও।" বাড়ির প্রতিটি সদস্য প্রশান্তির সৃষ্টি তাদের দিকে তাকায়। এই তো, এই তো যেন শান্তি নীড়ে শান্তি ফিরিয়েছে। তার বাহক যেন মির্জারা সবাই। প্রয়োজনীয় কিছু জিনিসের জন্য মার্কেটে এসেছে ইনায়া। তিথিকে বললেও আসেনি। কি জানি হঠাৎ কী করে হলো, রাত হলো, প্রচুর ভিড় এখানে। মহিলারা বেশি ভিড় করে। ইনায়া ভেবে পায় না বাচ্চা কাচ্চা ফেলে এরা রাতে কেন শপিং করতে আসে। কাপড়ের দোকান ডিঙিয়ে সামনে হাঁটতে থাকে ইনায়া। হঠাৎ একটা চুড়ির দোকানে চোখ যায়। সেদিকেই যায়। নানা রঙের চুড়ি সেখানে আছে। পাথরের কাচের ভিন্ন ভিন্ন রং। ছোট থেকে ইনায়ার চিরু পরার শখ। ছোটবেলায় বাবা যখন নানা রঙের চুড়ি আনতো তখনই ইনা দাদি রসিকতা করে বলতো, "এখন চুড়ি পরে কী করবি? বিয়ে হলে স্বামীর জন্য পরিস।" স্বামী তো হলো, কিন্তু তার জন্য চুড়ি পরা আর হলো না। ইনের সাজানো চুড়িগুলো আলতোভাবে হাত বুলাতে থাকে। সঙ্গে সঙ্গে সেগুলো ঝনঝন মুখরিত হয়। ফিক করে হেসে দেয় ইনা। দোকানে ছোট্ট একটা ছেলে, বয়স 10-11 হবে, ইনার কাছে এসে মিষ্টি এসে বলে, "কোনগুলো পছন্দ হয়েছে আপু?" ইনা ছেলেটার দিকে তাকিয়ে রসিকতা করলো বলে, "তোদের দোকানের সবগুলো। দাম কত দেবে বলো তো?" ছেলেটা হতভম্ব হয়ে ইনার কথায়, "সবগুলো নেব নাকি?" অবাক হয়ে ইনার দিকে তাকিয়ে থাকে ছেলেটা। ইনিয়া মুচকে এসে সামনে ফিরতে চমকে যায়, কারণ তার সামনে ভুরু কুচকে তাকিয়েছে জায়ান। ইনিয়া চমকায়। এই লোকটা কখন থেকে তাকে টপকায় তা বোঝা মুশকিল। "তোমার কাজ কি এটাই? বোকা হয়নি সবাইকে কনফিউজ করা?" গম্ভীর মুখে প্রশ্ন করে জায়ান। ইনা পিছনে তাকিয়ে দেখে নিত্যদিনের মতো জায়ানের ছেলেপুলে দাঁড়িয়েছে। ইনা আওয়াজ নিচু করে মিনমিন স্বরে বলে, "আর আপনার কাজ কি সব সাঙ্গপাঙ্গ নিয়ে আমার সামনে উদয় হওয়া?" জায়ান বাঁকা হেসে চুড়িগুলো দেখতে থাকে। তারপর ইনার দিকে এক সেকেন্ড তাকিয়ে শান্ত স্বরে বলে, "আমি যে কেন এমন করি তা বোঝার ক্ষমতা বোধহয় হবে না, বোকা হয়নি। বড্ড অবুঝ তুমি।" ইনিয়া শান্ত চোখে জায়ানের দিকে তাকায়। সে এতটা অবুঝ নেই যে জায়ানের কথার মিনিং বুঝতে পারবে না। তবু সে বুঝেও না বোঝার ভান করবেই। ইনিয়া কিছু না বলে সামনে হাঁটে। মার্কেট পেরিয়ে রাস্তার ল্যাম্পপোস্টে নিয়ন বাতি নিচে আসতে আবার জায়ান এসে দাঁড়ায়। কান খাড়া করে তাড়াতাড়ি করে জায়ান বলে, "শুনছো? শুনছো তো মেঘের গুড়ুম গুড়ুম ডাক? এক্ষুনি আমার গাড়িতে গিয়ে বসো। তোমাকে ড্রপ করে দিচ্ছি, না হলে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে।" ইনিয়া লক্ষ্য করে সত্যিই হিমশীতল বাতাস আর মেঘের গর্জন আসছে। আশেপাশের লোকজনগুলি কিছুটা তাড়াহুড়ো করছে। ইনার কাজল যুগল আঁখিগুলো সামনে দাঁড়ানো কালো পাঞ্জাবি পরা জায়ানকে পরখ করে। তারপর বাঁকা হেসে বলে ওঠে, "বন্যাকে কি বৃষ্টির পানি ভয় দেখাচ্ছেন? সে তো কবেই বন্যার পানিতে ভাসতে ভাসতে নিজেকে শুয়ে নিয়েছে। বৃষ্টি
এখন তার কোনো ভয় না। জায়ান গম্ভীর দৃষ্টিতে ইনার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে মিটমিট করে আসে। খুব কঠিন করে কথা বলা শিখেছে হরিণী, কিন্তু আমার সহজ মনের ভাষা তোমার অগোচরে তা মানতে বড্ড কষ্ট হচ্ছে। ইনা কিছু বলে না। কিছু সময় অতিবাহিত হলো এমনিতে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলেও কথার বিনিময় হয় না। চারপাশে হিমশীতল বাতাসের বেগ যেন বাড়ছে। রাস্তার পাশের দোকানগুলো ফার্মেসির দোকান। ইনা ভালো করে ওড়না দিয়ে এক পা এগোতে এগোতে বলে, আপনাদের সাঙ্গপাঙ্গদের দেখা যাচ্ছে না তো? এক্ষুনি বাড়ি যান তাদের সাথে, নাহলে বিরোধী দলের লোকগুলোর হাতে আবার গুলি খাবেন। তখন কিন্তু আমি আর হেল্প করব না। জায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, অতঃপর আবার ইনার সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে, আমাকে নিয়ে ভেবেছো এতেই আমি বিন্দাস থাকবো? এখন তুমি আমার সাথে চলো। কোনো ঘাউরামি চলবে না এখন। আমার প্রয়োজনীয় জিনিস কেনা বাকি আছে। আপনি যান, আমি পরে ঠিক চলে যাব। প্লিজ দাও, আমি এনে দিচ্ছি। ইনা বিরক্ত করে হয়ে যে জায়ানের পানে তাকায়। তারপর গম গম গলে বলে, আমি পারবো, আপনার আনতে হবে না। তাহলে কালকে কিনো। এখন চলো। এত নাছোড়বান্দা ইনা বিরক্ত এখন রাগে প্রকাশ করে। সে কিরবির করে বলে ওঠে, আমার আজকেই লাগবে, বুঝেছেন? যান এখান থেকে। জায়ান এবার ডানে বামে তাকিয়ে ইনার হাত ধরে। ইনা হকচকে যায়। এই লোকের পাবলিক প্লেসে কি করে? জায়ান ইনার হাত ধরে টেনে তার গাড়ির ভিতরে নিয়ে বসায়। ইনার জোরাজোরি করলে কোনো কাজ হয় না। ইনাকে সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে গাড়ি লক করে জায়ান কোথায় যেন যায়। ইনার রাগে কান্না পায়। এই লোকের কবলে কেন তাকে আজকেই পড়তে হলো? আদৌ জায়ান যেটা চাইছে সেটা সম্ভব না, ভাবে ইনা। একটু পর জায়ান এসে গাড়িতে বসে হাতে একটা প্যাকেট। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ইনার দিকে তাকিয়ে প্যাকেট বাড়িয়ে দেয়। ইনা আমতা আমতা করে সেটা হাতে নিয়ে শুধু, এটা কি? তোমার প্রয়োজনীয় জিনিস। গম গম গলায় বলে উঠে জায়ান। কিছু দূরে যেতেই ইনা প্যাকেটের ভিতর জিনিস একটু বের করে। জিনিসটা দেখে ইনা মুখ থ হয়ে যায়। লজ্জায় চোখ বুজে নেয়। স্যানিটারি ন্যাপকিন। এই লোক বুঝলো কি করে? ইনি আর জায়ানের পানে তাকায়। লজ্জায় জমে হয়ে রয়েছে সে। জায়ান কি করে বুঝলো তার মাথায় আসে না। ইনিয়ার চোরা চোখে জায়ানকে দেখতেই বুঝে সে নির্বিকার গাড়ি চালাতে ব্যস্ত। বিড়বিড় করে বকে জায়ানকে, এই লোক তো শুধু গুন্ডা নয়, নির্লজ্জ বটে। আজ মির্জাবাড়িতে যেন খুশির আমেজ বিরাজ করছে। পরিবারের সবাই খুব হাসি খুশি। এতদিনের সুখ যেন পা রাখলো এই বাড়িতে। আয়শা মির্জা মন ভরে দোয়া করে নাভনকে। ঠিক মায়ের সাথে সব ঠিক হতে ছেলেটা যেমন আহ্লাদি হয়ে গেছে। সোহানাজ নিজ হাতে সব রান্না করছে। নিপা খাবার টেবিলে সুন্দর করে পরিবেশন করছে। নওয়াজ আর শাহিদ মির্জা অফিসের একটা বিষয় নিয়ে ব্যস্ত। আয়শা মির্জা তার ডানে বামে তাকিয়ে নিধি ঝিমানো মুরগির মতো ঝিমাচ্ছে। অনেক রুষ্ট হয়ে যান তিনি। এই মেয়ের ঘুম কই থেকে আসে কিছুই বুঝতে পারে না। ভার্সিটির জন্য রেডি হয়েছে এমন সকাল 9টা বেজে, তারপরে ঝিমাচ্ছে। আয়শা মির্জা এবার বাস খাই গলে বলে, এই মেয়ে সারা রাত কী করছিস? এখন ঝিমাতে হবে? যা ভাইদের গিয়ে ডেকে আয়, নাস্তা আনতে হবে। আয়শা মির্জার কথায় নিধি ঝিমানো বন্ধ হয়। চোখ মুখ খুলে তারপরে তাকায়। তারপর গাল ফুলিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, আজকের কথাটা ভুল বললে। আয়শা মির্জা পান চিবোতে চিবোতে বাদ দিয়ে নিধির দিকে ভুরু কুঁচকে তাকায়। নিধি তার দিকে বিজ্ঞ মানুষের মতো তাকিয়ে থাকে। তিনি বিরক্ত নিয়ে নিধিকে, ভুল বললাম মানে? ঘুমের জন্য কি উল্টোপাল্টা বিক্ষোভ করছিস আমার প্রতি? নিধি এবার মুচকে এসে বলে, তারপর বাবা চাচা মা চাচিকে লক্ষ্য করে মিনমিন করে বলে, একজন তো ভাইয়া আর একজন হলো সাইয়া। বলে লজ্জা পাওয়ার ভান করে নিধি। আয়শা মির্জা চোখ গোল গোল করে নিধির দিকে তাকায়। তিনি অবাক স্বরে বলে, ওমা, তুই জানলি কি করে? এটা তো আমাদের সিক্রেট মিটিং ছিল। এর ডিল তো গোপনে করছি, তোর তো জানার কথা না। নিধি মুখ চেঙ্গে বলে উঠলো। তারপর আয়শা মির্জার কানে কানে মৃদুস্বরে বলল, সিক্রেট মিটিং যে ঘরে জানলা দরজা বন্ধ করতে হয় তা কি তুমি জানো না? তার মানে চুরি করে শুনছি। নিধি ডানে বামে মাথা নাড়ায়। উঁচু গলে বলে ওঠে, চুরি করে শুনিনি, তোমার রুমে ঢুকতে গিয়ে শুনে ফেলেছি। আয়শা মির্জা ভাবে দুটোর মধ্যে পার্থক্য কী। তিনি নিধিকে তিক্ত গলে বলে, যা বলছি এক্ষুনি কর, না হলে ডিল ক্যান্সেল করে দেবো। নিধি মুখ বাঁকায়। নিপা এসে সবাইকে খাবার টেবিলে ডাকে। নিধি উপরে উঠতে গেলে সোয়ানা বলে ওঠে, নামান কই? সকালে বেরিয়ে গেছে কি যেন একটা জরুরি কাজ আছে। আয়শা মির্জা পান চিবোতে চিবোতে বললেন, তাই বলো, এই জন্য তো ছেলেটার কোনো হদিশ পায়নি। নিধি এবার ঈশানের রুমে যায়। নিধির পরনে কালো একটা টি শার্ট আর কালো জিন্স। কোমরের কাছে টি শার্ট আর একটা গিট। দুইবার নক করার পর চোখ মুখ ঘুমন্ত নিয়ে দরজা খুলে ঈশান। নিধি চমকা একটা হাসি দিয়ে বলে ওঠে, নিচে নাস্তার টেবিলে তোমাকে ডাকছে, জলদি চলে এসো। আজ আর নিধির কথার প্রেক্ষিতে হাসলো না ঈশান। উল্টে চোখ মুখ বিরক্ত ভাব করে ঈশান। নিধি কিছুটা অবাক হয় ঈশানের মুখের এমন অভিব্যক্তি থেকে। সে কিছু বলতে যাবে তার আগে খেকিয়ে উঠে ঈশান, তুই আবার আমার টি শার্ট পরছিস? খোল বলছি, এক্ষুনি কর। নিধি চমকায়। ঈশানের এমন কর্কশ কণ্ঠ শুনে চমকে যায় পুরো। চোখের কোণে পানি ভিড় করে। সবসময় আহ্লাদি করে বলা ঈশানের হঠাৎ এমন রুড বিহেভ সহ্য হচ্ছে না নিধির। কাঁপা গলা বলে, কেন? আমি তো প্রায় পড়ি, তখন তো কিছু বলে না।
হৃদয়ের রাগ যেন আরও বৃদ্ধি পায়। হুঙ্কার ছেড়ে দিয়ে আবার বলে ওঠে, তুই কি এখনো ছোট আছিস? সবসময় আমার জিনিস তোর নিতে লাগে? এক্ষুনি নিয়ে খোল এটা। ঈশানের চিৎকারে নিপা দৌড়ে এসে নিধির ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়। তিনি এসে দেখে নিধি কাঁদছে, আর ঈশান রাগান্বিত হয়ে তাকিয়ে আছে নিধির পানে। নিপা অবাকের সুরে বলে, কি রে, সকাল সকাল কি শুরু করছিস? মেয়েটাকে বকছিস কেন? তোমাদের আহ্লাদেই মেলায় বুঝে না, আর যেন ও আমার জিনিসে হাত না দেয়। আমি যাকে তাকে আমার জিনিসে ধরার অধিকার দেইনি। নিপা মুখ বিস্ময়। তিনি আজ পর্যন্ত ঈশানকে নিধির সাথে এমনভাবে স্বরে কথা বলতে দেখেনি। তিনি ধমক দিয়ে ঈশানকে বলেন, মারবো একটা, তাড়াতাড়ি নিচে আর। নিধি চল আমার সাথে। নিধি অশ্রুসিক্ত হয়ে ঈশানকে একবার দেখে নিপার সাথে চলে যায়। আর সে প্রচুর শখে আছে। খাবার টেবিলে ঈশানের মুখ থমথমে। আগের মতো কোনো কিছুই বলল না। নিধি চুপচাপ হয়ে গেছে। খাবারের পর নিধি উঠতে নিলে ঈশান সবার উদ্দেশ্যে বলে, তোমরা নাকি আমার আর নিধির বিয়ে ঠিক করছো? সবাই হতভম্ব হয়ে যায়, একে অন্যের দিকে তাকিয়ে থাকে। আয়শা মির্জা শান্তস্বরে বলে, আমি ঠিক করেছি। কেন, তুই কি করে জানলি? সত্যি কতদিন লুকাতে থাকে। আর আমি একটা জিনিস ভেবে পাই না, তোমরা কি করে এই চিন্তা ভাবনা মাথায় আনো? যেখানে আমি নিধিকে নিজের বোনের মতো দেখি, সেখানে বিয়ে ভাবতেই পারছি না। রাগী গলায় বলল ঈশান। নিধির বুকটা ধক করে উঠল। নৃত্যপল্লব ঝটিয়ে ঈশানের দিকে দৃষ্টি স্থির রাখলো। আয়শা মির্জা রুষ্ট হয়ে নিধির দিকে তাকান। তিনি ভাবেন নিধি হয়তো ঈশানকে জানিয়েছে। নওয়াজ মির্জা ঈশানের দিকে তাকে শান্ত গলায় জিজ্ঞাসা করেন, আমরা বড়রা মিলে চিন্তা ভাবনা করেই নিয়েছি, ডিসিশন নিয়ে নিয়েছি। আমাদের ভালো মনে হয়েছে তোমাদের ভালো থাকবে, এটা আমাদের সবার মত আছে। আমার মত নেই। তোমাদের উচিত ছিল আমাকে এই বিষয়ে জানানো। তোমরা কাজটা ঠিক করনি। ঠাস ঠাস করে বলে ওঠে ঈশান। বাড়ির সবাই আরও অবাক হয়ে যায়। সবসময় শান্তশিষ্ট থাকা ঈশানের এরূপ ব্যবহার তাদের বোধগম্য হচ্ছে না। নাহিদ মির্জা এবার নীরবতা থেকে বেরিয়ে এসে ঈশানকে জিজ্ঞাসা করে, আসলে বিষয়টা তোমাকে জানানো দরকার। তুমি শান্ত হও ঈশান, তোমার মতের বিরুদ্ধে কিচ্ছু করবে না। নাহিদ মির্জার কথাটা আয়শা মির্জার পছন্দ হয় না। তিনি গম্ভীর গলায় ঈশানকে বলে ওঠেন, আমি যা বলছি তাই হবে। বিয়ে তোর নীতির সাথেই হবে। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, এটা ভালো নয় কি? তার সাথে তাল মিলায় নিপাও। তিনি ঈশানের কাঁধে হাত বুলাতে পারতে, মেয়ে তো খুঁজতে হবে, তাহলে ঘরের মেয়ে কেন নয়? তুই একবার ভেবে দেখ। ঈশান কোনো উত্তর দেয় না, চুপ থাকে। এদিকে নিধির যেন নিজের মধ্যে নেই। সুখ সুখ অনুভবটা মনটা আচমকায় কষ্টে ভরে যাচ্ছে। সোহানা এতক্ষণ চুপ করে থাকলে দীর্ঘশ্বাস ফেলে ঈশানকে জিজ্ঞেস করে, তুই কি কালোকে ভালোবাসো ঈশান? বলতে পারো। সোহানার কথায় সবাই এবার চুপ হয়ে যায়। এটা কারো মাথায় আসেনি। সকলে ঈশানের দৃষ্টিতে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ঈশান চুপ করে থাকে কিছুক্ষণ। কালকে যেন বাড়িতে এভাবে এসেছিল বিষয়টা নিয়ে কথা বলবে, কিন্তু রাতে নাবানের সাথে পুরো পরিবারে হাসি খুশি মুহূর্ত নষ্ট করার মন চাইছিল না তার। এদিকে নিধির মনটা বিষাদে ছেয়ে গেছে। সে প্রাণপণে দোয়া করছে ঈশানের জীবনে যাতে কেউ না থাকে। নীরবতা কাটিয়ে ঈশান গমগমে গলায় বলে, আমি তিথিকে ভালোবাসি। কথাটার প্রতিধ্বনি হতে নিধির কানটা ঝাঁঝা করে উঠল। সে কি ভুল শুনেছে? না তো। হলরুমের পিনপতন নীরবতা। সবার মনে একই প্রশ্ন, তিথিকে? নাহিদ মির্জা কিছুটা ভেবে বলেন, মিজানুর গলির মেয়ে তিথি? ঈশান মাথা ঝাঁকায়। আয়শা মির্জা মুখ কালো করে রেখে আছে। নিধির কাছে শুনেছিল ইনিয়া যার সাথে থাকে তার নাম তিথি। ইনিয়ার মামাতো বোন। সে নাকি প্রচুর ঝাঁঝালো, সহজেই মানুষকে নাকা চবানি খাওয়াতে পারবে এই মেয়ে। নাহিদ মির্জার কথায় তিনি বুঝতে পেরেছেন এটা সেই মেয়ে। না, কখনোই না। তিনি অন্তত বেঁচে থাকতে এই মেয়েকে বাড়ির বউ বানাবে না। তিনি নিপার দিকে চোখ রাঙিয়ে কিছু একটা বলতে যাবেন, ঈশান নাহিদ মির্জার দিকে তাকিয়ে শান্তস্বর বলে, আমি তিথিকে আমার অর্ধাঙ্গিনী করতে চাই। পাগল হয়েছিস তুই? কিছুতেই মানব না আমি। রাগ দেখিয়ে বললেন নিপা। নাহিদ মির্জা নিপাকে থামিয়ে শান্তস্বর বলেন, দেখো ঈশান যা চাইবে তাই হবে। কেউ আর কোনো কথা বলবে না। সবাই দমে যায়। সোয়ানা আর না নওয়াজ মির্জা ও নাহিদ মির্জা হ্যাঁতে হ্যাঁ মেলায়। শুধু মুখ গম্ভীর করে রাখে নিপা আর আয়শা। ধীর গতিতে নিজের রুমে দিয়ে এগিয়ে যায় নিপা। পা যেন চলছে না। ঘরে এসে কোনো রকমে দরজা লাগিয়ে খাটে শুয়ে পড়েন তিনি। অতঃপর চিৎকার করে কেঁদে ওঠে নিধি। কী করবে এখন? বুকটা জ্বলে যাচ্ছে তার। সে তো ইনায়ের মতো এত যাতনা সহ্য করে বাঁচতে পারবে না। কি করবে এখন নিধি? একপাক্ষিক প্রেমও কাঁদলেও তো বোকামি। নিধি এবার চোখ বুজে আল্লাহকে ডাকে, তাতে যদি একটু শান্তি পায়। দোকানে বিকাশ থেকে টাকা তুলছে ইনায়া। মিজানুর কলম পাঠিয়েছে। সামনে প্রথম সেমিস্টারে পরীক্ষা। কলেজ ফি বাবদ অনেক টাকা জমেছে। মিজানুর করিম নিজের থেকে টাকা পাঠিয়েছে। ইনিয়া প্রথমে না নিলেও পরে নেয়। টিউশনি করতে 1 মাস হয়নি। এখন টাকা পাবে কোথায়? টাকা তুলে ফুটপাতে রাস্তা ধরে আসছে। সামনে আইসক্রিম ভ্যান থেকে সেখানে গিয়ে আইসক্রিমে যায়। একটা আইসক্রিম কিনে পিছনে ফিরতে কারোর সাথে ধাক্কা লেগে যায়। হায় কপাল, মুখে লাগাতে পারল না। কিঞ্চিৎ বিরক্তি নিয়ে সামনে তাকাতে চমকে ওঠে ইনিয়া। কারণ তার সামনে স্বয়ং নাবান দাঁড়ানো। সে ইনার দিকে অবাক চোখে তাকিয়েছে। ইনার চোখ জোড়া বেহায়ের মতো নাবানের দিকে তাকিয়েছে। লোকটা তার স্বামী, সবচেয়ে আপন, তারপরেও কত পর। হঠাৎ অদিতির কথা মাথায় আসতে
ইনায়া মুখ কঠিন করে। ইনায়া খেয়াল করে নাওয়ানের হাতে একটু আইসক্রিম লেগেছে। ইনায়া মিনমিন করে বলে ওঠে, সরি, আমি খেয়াল করিনি। নাভান রাগ করে না, তার দৃষ্টি আগের মতো ইনায়ার পানে তাকানো। সামনে দাঁড়ানো লোকটা ইনায়ার স্বামী, যাকে এই নিয়ে দুবার সামনাসামনি করেছে ইনায়া। মুখ কঠিন করে সামনের দিকে ইনায়া পা চালিয়ে কিছুটা জুত যেতে হাঁক ছেড়ে ডাকে নাভান, দাঁড়ান ইনিয়া। পা দুটো আটকে যায় ইনিয়ার, কিন্তু পিছনে ফিরে না। নাভান ধীর পায়ে ইনার সামনে এসে দাঁড়ায়। থমথমে চেহারা দুজনে। ইনা প্রচুর অস্বস্তি ভোগ করছে। নাভান কঠিন শান্ত গলায় জিজ্ঞাসা করে, কেমন আছেন? জি ভালো, মৃদু স্বরে জবাব দেয় ইনা। নাভান দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা স্বরে শুধায়, আমাকে দেখে পালাচ্ছিলে মনে হচ্ছে? ইনা শান্ত চোখে তাকায়। কালো শার্ট আর জিন্স পরিয়ে তো, চুলগুলো ব্যাক ব্রাশ, শীতল শান্ত কুটকুটে কালো চোখের মণি দিয়ে তার দিকে নিষ্পলক তাকিয়েছে। ইনার চোখ নামিয়ে নেয়, অতঃপর বলে, আপনাকে দেখে অযথা পালাবো কেন? আপনার সাথে তো একদিন দেখা হলো, আমরা তো একটু তাড়াহুড়ো ছিল। রামান তাকিয়ে থেকে মিষ্টি মুখখানা পানে, গাঢ় কালো চোখের জোড়ায় কিছু লুকানো আছে। নাভান এসেছিল তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, জায়ানের বিষয়ে কথা বলছিল তারা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ইনায়াকে দেখেছিল নাওয়ান, তখনই তার পিছনে এসে। গাড়ির হর্ন, মানুষের কোলাহল, বিরক্ত বোধ করে নাওয়ান। চলুন, আমি ড্রপ করে দিচ্ছি, দরকার নেই, আমি নিজেই যেতে পারবো বলে ইনা নাভানকে ডিঙিয়ে সামনের দিকে যায়। নাভান বাঁকা হাসে, পিছনে না ফিরে জোরেই বলে ওঠে, অন্য কেউ এসে নিয়ে যাবে নাকি মিসেস ইনায়া? আমার সাহায্য ভালো লাগেনি? থমকায় ইনায়া, মুখটা শক্ত করে তৎক্ষণাৎ। নাভান কি তাকে চিনতে পেরেছে? হবে হয়তো। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। নাভান উল্টো পিঠ করে দাঁড়িয়েছে। ইনিয়া সহসা জোরে বলে ওঠে, এতিম, অনাথ, ডিভোর্সি যে কেউ হোক, আপনাদের অন্য কারো দরকার নিতেই হয়। আসলে জানেন কি, কেউ মুখ থুবড়ে ফেলে দিলে অন্যজন হাত বাড়িয়ে ঠিক তুলে নেয়। তাই অনুদানের সাহায্য যেটাই বলে, আমাদের তা নিতেই হয়। ওই যে কিছু একটায় ভর করে সিধে হয়ে দাঁড়ানোর জন্য। নাভান পিছন ফিরে ইনায়ের দিকে তাকিয়ে হাসলো। ধক করে উঠল ইনায়ার বুকটা, হাসিটা যেন কলিজায় বিঁধে। ঘুরে ফিরে একটাই কথা, লোকটা তার স্বামী, যাকে পাবার জন্য কত নামাজে বসে মোনাজাতে কেঁদেছিল ইনায়। 9টা মাস যেন নিঃশ্বাস ফেললেও কষ্ট হতো। এই যাতনা বাড়িয়ে দিত অদিতির মেসেজ। নাভান আস্তে করে হেঁটে ইনার সামনে এসে, মুখটা খুবই শান্ত নিশ্চল হয়ে আছে। ইনার চোখে হালকা ভিজে আছে। নাভান আলতো করে ইনার গালে হাত রেখে চোখ বন্ধ করে চমকে ওঠে ইনা। আলতোভাবে হাতটা সরিয়ে দেয়। নাভান মুচকি এসে বলে, ভালোই তো মেয়ে, দরকার ছিল এই রাগটা আমার প্রতি? ইনা নাভানের দিকে ভেজা সিক্ত চোখে তাকায়, ঘুরে চলতে থাকে আর পিছন ফিরে না। নাভানের চোখ জোড়া এবার অশান্ত হয়। ইনা ফুটপাতের রাস্তা ধরে শেষ মাথা আসতে আবারও ধাক্কা খায় একজনের সাথে। কান্না হিচকি খাওয়ার মুখটা আলতো করে হাতে তুলে একজন। ইনা ঝাপসা চোখে পলক ফেলে তাকায় মানুষটির দিকে। সে নিষ্পাপ হাসি দিয়ে তাকিয়ে আছে। তার কালো পাঞ্জাবি পরিত সুঠাম দেহের লোকটা এবার উচ্চ হেসে বলে, ধোকা ধোকা ধোকা, সব ধোকা। তারপরে মন তাদের দিকে টানে কেন হরেনি? বলতে পারবে তুমি? কি এক নিদারুণ যন্ত্রণা বলো তো। হাইওয়ে রোডে সাই সাই করে তীব্র গতিতে চলছে জাওয়ানের কালো রঙের মার্সিডিজ বেঞ্জ। মধ্যাহ্ন দুপুরে সূর্যের তীর্যক আলো যেন গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। ড্রাইভিং সিটে পড়ে খুব দক্ষ হাতে ড্রাইভ করছে জায়ান। পাশের সিটে চুপটি করে বসেছে ইনা। তার মুখ খুব শান্ত রয়েছে, জায়ানও তাই। তারা কোথায় যাবে জানা নেই ইনার। সকালে সেই জায়ানের কোমল গলার প্রশ্নের জবাব জানা ছিল না ইনার। চুপচাপ ছিল দুজনে। তার নীরবতা ভেঙে ফোনে বিপ বিপ শব্দ। জায়ান আলতো হাতে ফোন রিসিভ করে এগিয়ে দিয়েছিল ইনায়ের দিকে। ফোন কানে ধরতে অপর পাশে ফাহাদের কিছু কথা শুনল ইনা। কথা ছিল এইটুকু, আমি আর বাবা আছি, জায়ানের সাথে চলে এসো। অতঃপর জায়ান গাড়ির দরজা খুলে দিতে উঠে পড়ছিল সে। গন্তব্য জানা ইচ্ছে হয়নি। শহরে ব্যস্ত রাস্তা, যানবাহন, ব্যস্ত জনগণ, আধুনিক জীবন এবং স্থান পেরিয়ে শৈশবের সেই প্রিয় চেনা রাস্তার গলিতে আসতে চোখগুলো ধপ করে জ্বলে উঠল ইনার। সেখানে রিক্সা কিরিং কিরিং শব্দ, গলির ছোট্ট দোকানে চায়ের আড্ডা, বড় বড় আড়তের দোকানে বিরিয়ানির ভোজন, বাবার হাত ধরে চিপা চিপা গলি পেরিয়ে বাজারে যাওয়া, সবই যেন চোখে চোখে ভেসে ওঠে ইনার। সে জিজ্ঞাসা দৃষ্টিতে জায়ানের দিকে তাকায়, কিন্তু সে লোকের মুখ নিশ্চল, অবিচল। একটু সামনে যেতেই বড় করে ব্রেক কষল জায়ান। বিরক্ত নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে জায়ান। ইনাও বেরোলো। জায়ানের মুখ গম্ভীর করে ইনার দিকে তাকালো। মেয়েটার মুখটা আশঙ্কা চঞ্চলতায় ভরে উঠল। ইনার কাজল করা আঁখিগুলো খুশির আভাস। সে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমার পুরান ঢাকা, এত খুশি হওয়ার কী আছে? দেখো তোমার শহরের অবস্থা, এ রাস্তায় তো রিক্সা ছাড়া কিছুই চলে না মনে হয়। ইনাকে দেখে সামনের রাস্তায় আসলে গাড়ি ঢুকবে না। সামনে দুটো গুলির মোড় নিলে ইনায়ের বাড়ি। অবশ্য অন্য রাস্তা ধরে গেলে ঠিকই গাড়ি ঢুকতো।
কারণ গলি বড় রাস্তার পাশেই ইনায়াদের বাড়ি। ইনার সামনে রাগ দেখে বলে, আগে কেন বললেন না যে বাড়িতে নিয়ে যাবেন? বললে আমি ঠিক রাস্তা দেখে দেখতাম। জায়ান ভুরু কুচকেল। ফাহাদ জিপিএস অন করে রেখেছিল, সে হিসেবে তাড়াতাড়ি রাস্তা খুঁজে নিয়ে জট পাকিয়ে ফেলছে জায়ান। জায়ান ঘনস্বরে জিজ্ঞেস করলো, জানা থাকলে চলো, গাড়ি ঘোরাতে হবে আবার। ইনা মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে বলে উঠল, না না, এখন ঘুরে যেতে হলে অনেক সময় লাগবে। আমার সাথে আসুন, আমার এদিকে রাস্তা এক্কেবারে মুখস্থ। বলে ইনার সামনে হাঁটতে শুরু করে। আগাত্তা জায়ানও ইনার পিছনে হাঁটে। একতলা দুতলা প্রায় লাগানো শ্যাওলাযুক্ত স্যাঁতস্যাঁতে সাদা রঙের দেওয়াল, লম্বা উন্মুক্ত করিডোর, বড়সড় জানলাযুক্ত বাড়িগুলো জায়ানের কাছে নেহাত হরর ফিল্মে ভূতের বাড়ির মতো রাখছে। গলির রাস্তা পেরোতে সামনে চিকন সরু রাস্তা পড়ে। জায়ান অবাক হয়, একজন কোনো রকমে যেতে পারবে, অপরজন পাশ থেকে থাকলে অন্য কেউ হলে রাস্তা কী করে পার হবে এরা? আর মাথা ঘামায় না জায়ান। আরও কিছুক্ষণ হাঁটার পর বড় রাস্তায় উঠে দাঁড়ায়। রাস্তার সাইডে দাঁড় করানো 3টি গাড়ি। দুটো অবশ্য জায়ান ভালো করে জানে। গাড়ি বরাবর বড় লোহার গেট। কাঙ্ক্ষিত জায়গায় এতক্ষণে এলো তারা। ইনায়া শান্ত নির্জীব হয়ে তাকিয়ে থাকে চিরচেনা সেই বাড়িটির দিকে। চোখের কোনো অশ্রুধারা বের করছে। গুনে গুনে 12টা মাস হতে চলছিল ইনায়া সোহানার হাত ধরে এই বাড়ি ছেড়েছিল। জায়ান বাড়িটা অবাক হয়ে দেখে। এল আকৃতির বিশাল বড় সাদা রঙের 3তলা বাড়ি, যেখানে বড় করিডোর পেরিয়ে রয়েছে একতলা অন্যতলা যাবার বিশাল বড় সিঁড়ি। পুরনো হলো আভিজাত্যপূর্ণ বাড়ি। আশেপাশে বাড়ি থেকে বিচার করলে এ নিঘাত জমিদার বাড়ির খেতাব দেওয়া যাবে। জায়ান ইনার পানে তাকে গম্ভীর ঘনস্বরে বলল, চোখের পানি তোমার কাছে এতই অমূল্য? যখন দেখি তখনই ঝরাতে থাকো। আগে নিজেকে সামলাতে শেখো, দেখবে মূল্যবান প্রবাহিত পানির স্রোত বারবার তোমার ধারে আসবে না। ইনাস স্লান হাসলো। জায়ানের দিকে তাকে মুচকি হেসে বলল, শান্ত নদী বরাবরই শান্ত থাকে, একদম নির্জন নিস্তব্ধ স্রোত শূন্য। আর অশান্ত নদী স্রোতহীন স্রোত ক্ষণে ক্ষণে গর্জন তুলে একের পর এক নতুন রূপে ফিরে আসে। আমার ভাগ্য না হয় অশান্ত নদীর পাড়েই দাঁড়িয়ে থাকবে। জায়ান আর কোথাও বলবেন না। তার সামনে দাঁড়ানো নারীটিকে সে আসলেই চিনতে পারে না। যখন মনে হয় তাকে বুঝে গেছে, তখন তাকে টেনে বের করে এই নানি। দীর্ঘশ্বাস ছেড়ে লোহার বড় গেট পেরিয়ে বাড়িতে ঢুকে জায়ান। ইনা গাড়িতে ঢুকেই আগে আগে পা ফেলে সামনে যায়। অনেক খুশি মনে ভিড় করে। এই বাড়িতে তার শৈশব কৌরর জড়ানো কাহিনী ডুবে আছে। চোখ বন্ধ করে সেগুলি ভেসে ওঠে। বড় বাড়ির উঠোন পেরিয়ে বাড়িটি। জায়ান সামনে তাকে জিজ্ঞেস করে, তোমাদের হলরুমে নিয়ে চলো, বাবা ভাই ওখানে আছে। এতক্ষণ খুশিতে ভাসতে থাকে ইনার মুখ গম্ভীর হয়ে যায়। মনে ভিড় প্রশ্ন করলো অনেক, সবাই এখানে কেন, কিছু হয়েছে কি? গেলেই বুঝতে পারবে। ইনা আর রাগ করে না, গুটি গুটি পায়ে এগিয়ে চলে বাইরের আনাচে কানাচে মুখস্থ রাস্তাতে। পেছনে জায়ান লক্ষ্য করে তার পায়ের পদক্ষেপ। ইনায় ঢুকতেই ইনার চোখ স্থির হয়ে যায়। বিশাল বড় হলরুমে পুরোনো আমলে কাঠের খোদাই করা কারুকার্যপূর্ণ সোফাগুলোতে বসে আছে 6 জন। দুজন মানুষকে দেখে ইনা ভীষণ অবাক হলো, কারণ সামনে তার ফুপু অনিলা ও তার হাজবেন্ড ইয়াসিন চৌধুরী। সে তার ভাইয়ের মৃত্যুর পরও একবার আসলো না। সে হঠাৎ পুরন ঢাকায় আসার কারণ ধরতে পারল না ইনা। অনিলা মুখ বাঁকা করে ইনাকে দেখে। ইনা মাঝে মাঝে অবাক হয়। মা বলতো অনিলা তাকে ছোটোবেলায় অনেক আদর করতো, এমনকি ইনার নামটাও তার রাখা। ফাদ হাত নাড়িয়ে জায়ান আর ইনাকে পাশে বসতে বলে। ইনায়া গুটি মেরে মিজানুর করিমের পাশে বসে। মিজানুর করিম উকিলের সাথে কথা বলে অনিলা বেগমের দিকে তাকায়। দেখুন, বিষয়টা আমি সহজে হ্যান্ডেল করতে চাইনি। ইনার বাবা আশরাফ হোসেন আপনার কাছে ব্যবসার জন্য টাকা ধার করেছিল বছর 4 আগে, যেটা তিনি শোধ করেছিলেন। এখন আপনি পৈতৃক সম্পত্তি ও ধারকার্য টাকাসহ তার পুরনো বাড়িটি দাবি করছেন, তাই তো? অনিলা বেগম মুখ গম্ভীর করে, হ্যাঁ, ভাই আমার কোনো টাকাই শোধ করেনি, আর বাবার সম্পত্তির উপর আমারও অধিকার আছে, তাই আমি দাবি করতেই পারি। ফাহাদ আবার উকিলের থেকে একটা ফাইল এগিয়ে অনিলা দিকে এগিয়ে দেয়। অনিলা ও তার হাজবেন্ড ইয়াসিন চৌধুরী দুজনে চমকে ওঠে তাদের দিকে। জাহান বাঁকা এসে বলে ওঠে, আশরাফ হোসেন আপনার থেকে টাকা নিয়ে আড়তে আরও বড় করেছিলেন। বছর 2 যেতে তিনি 3টি আড়তের মালিক হন। তারপর আপনার টাকাসহ গোটা একটা আড়ত তিনি আপনার নামে দিয়েছিলেন ওনার মৃত্যুর মাস 3 আগে। এই দলিল তার প্রমাণ। তাহলে আপনি টাকা দাবি কী করে করতে পারেন? ইনি এতক্ষণে মনে পড়ে তার বাবা অনিলার নামে একটা আড়ত দিয়েছিল, কিন্তু এর পেছনে এত কাহিনী জানা ছিল। না, অনিলা বেগম চটে ওঠেন। মিথ্যে কথা ভাই, আমাকে এমন কিছু বলেনি, বরং দেননি, মিথ্যে রটাচ্ছেন আপনারা। যান গম্ভীর মুখে একটু হাসি দেয়, পাতলা ঠোঁট দুটো নাড়িয়ে ঘন স্বরে জিজ্ঞাসা করে, কিন্তু এখানে তো আপনার সিগনেচার আছে। আপনার পাসপোর্টে হিসাব ধরে দেখতে গেলে আপনি তখন বাংলাদেশে ছিলেন। মুখ ছোট হয় অনিলার। এই ছেলে তার ভিসা অবধি ঘেঁটে ফেলেছে। এই চুনোপুটি মেয়ে কী করে মেয়ের উকিল নিয়ে আসলো?
তার মাথায় ঢুকছে না। ইয়াসিন চৌধুরী এবার রাগান্বিত হয়ে বলে, দুর্নীতি করছে এসব কি? মিজানুর করে এবার গম্ভীর স্বরে বলে, প্রমাণ সব আমাদের হাতেই আছে। এখন যদি আপনারা না মানেন তাহলে কঠোর আইনের ব্যবস্থায় আমাদের যেতে হবে। যতই যাই হোক, আমি আমার বাড়ি থেকে এক পাও নড়ব না। কঠিন গলায় জোর খাটিয়ে বললেন অনিলা। ফাহাদ এবার উকিলের কাছ থেকে একটা বার্থ সার্টিফিকেট এনে দুজনের সামনে ধরে, অতঃপর দুজনে মুখ কালো আধারে ঢুকে যায়। ফাহাদ বাঁকা হেসে বলে ওঠেন, এই কাগজ হয়নি, আপনি এই বাড়ি কেউ নেই। আশরাফ হোসেনের বাবা তার স্ত্রীর মৃত্যুর পরে আপনার মাকে বিয়ে করেছিলেন। আপনার মা ছিলেন বিধবা, তার একটা 3 বছরের মেয়ে ছিলেন, মানে আপনি। এইটুকু শুনে ইয়ানা আশ্চর্য হয়ে যায়। আজ পর্যন্ত এই সত্য তার কাছে অজানা। বাবা মা কি ছোটবেলায় দাদা দাদির মুখেও কোনোদিন এসব শুনেনি। অনিলা বেগমের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যায়। পুরনো সত্য বেরিয়ে এলো। ইয়াসিন চৌধুরী নিজেও এই ব্যাপারে অবগত ছিলেন না। তিনি অবাক হয়ে তাকায় অনিলার দিকে। ফাহাদ তাদের দেখে হতভম্ব মুখ থেকে মজা পেলেন। সে কুটিল হেসে বাকি কথা শেষ করলেন। আশরাফ হোসেনের বাবা মানে আপনার সৎ বাবা আপনাকে মেনে নিয়েছিল। নিজের পরিচয়ে আপনাকে বড় করে তিনি সমানভাবে আপনাকে আর আশরাফ হোসেনকে সম্পত্তি ভাগ করে দিয়েছিল। তার মধ্যে এই বাড়ি আশরাফ হোসেনের ভাগেই ছিল। ইয়াসিন চৌধুরীর সাথে আপনার প্রণয়ের সম্পর্ক ছিল, এর সাথে অবৈধ মেলামেশা, যার জন্য আপনি বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিলেন। সব শুনে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। অতঃপর আপনি ইয়াসিন চৌধুরীকে বিয়ে করেন এবং তার কিছুদিন পর আপনার সকল সম্পত্তি বিক্রি করে কানাডায় চলে যান। বাবা মায়ের মৃত্যুর কিছুদিন আগে আপনি আবার তাদের সাথে সখ্যতা গড়ে তোলেন। কি তাই তো মিসেস চৌধুরী? পিনপতন নীরবতা চলছে রুমটিতে। দুই ব্যক্তিত্ব পুরুষের মুখে কুটিল হাসি ফুটে উঠল। সে হাসি অপর পক্ষকে পরাজিত করে। ইনের চোখ মুখ কুঁচকে যায়। অনিলা এত জঘন্য তা জানা ছিল না। ইয়াসিন চৌধুরী আর কিছু না বলে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। মিজানুর করিম ও ফাহাদ বাকি দুই উকিলকে নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। অনিলা বেগম চটে গিয়ে ইনায়ের সামনে আসলেন। ভালোই তো রূপ দেখেছিস, খদ্দের জোগাড় করছিস। তোর মতো মেয়েরা পারে আর কি। তা তো বটে, আপনার মেয়েও কিন্তু খদ্দের জোগাতে করাতে বেশ পটু, তাও আবার বিবাহিত। আপনার শিক্ষায় শিক্ষিত করেছেন বোঝাই যায়। কানাডার মোস্ট হট বলে কথা। ইনায় কিছু বলার আগে জায়ান পিছন থেকে কঠিন গলায় কথা বলে। অনিলা বেগম খেপে গিয়ে দাঁত কিরমির করে ওঠে। জাহানকে আঙুল শাসিয়ে কিছু বলতে যাবে, তার আগে মুখের আদল ভয়ঙ্কর লাল করে উঠে গর্জে উঠে আয়ন। আবার গলা উঠালে মেরে পুরনো ঢাকার অলিতে গলিতে দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দেব। অনিলা জায়ানের চোখের দিকে তাকে ভয় পেয়ে যায়। ইনিয়া হতভম্ব। এই গুন্ডা হঠাৎ করে মুখের আদল বদল বদলে ফেলে। জায়ান লম্বা পায়ে হেঁটে অনিলার সামনে আসে। তারপর পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, নাহলে ঠ্যাং ভেঙে সারা জীবনের জন্য গলির ভিক্ষা করার ব্যবস্থা করে দেব। কারণ জায়ান করিম কথা কম কাজে বেশি ফোকাস করে। জায়ানের কথা শুনতে অনিলা থামকালো। বিড়িতে এসেছে 15 দিন। এই দিনের মধ্যে বাড়িতে মধ্যে বিশাল ঝুটঝামেলা পোহাতে হয়েছে জায়ান করিমের সময়। সামনাসামনি দেখা না হলেও লোকজন দিয়ে ঠিকই শাসাতো। তাহলে এই সেই ছেলে। অনিলা আর কথা বাড়ালো না, চলে গেল সামনা থেকে। ইনে নিশ্চুপ দাঁড়িয়েছে। জায়ান সোফাতে মধ্যে ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দেয়। টেবিলের উপর এক পা আর এক পা পায়ের উপর ভাঁজ করে রেখে অতঃপর হাই তুলতে তুলতে ইনের উদ্দেশ্যে বলে, এই তোমার বাড়ির মেহমানদারি, এক কাপ চা খাওয়ালে না? 30 মিনিটের মেহমান আমি। তোমার থেকে এত কঞ্জুসি আশা করিনি হরিণী। আব্বে হালা খাইবার নইলে থাকতে হইব, নইলে আমরা কোন মেহমানি করি না। বুঝে আইলে থাও, না আইলে যাও। জায়ান থ হয়ে গেল। ইনার কথাগুলি মুচকি এসে সরে যায়। জায়ান কিছুটা অবাগের রেশ ধরে বলে, এখন আবার শালা এটা কি ঠিক হলো হরিণী? কথাটা বলে অগোচর থেকে যায়। বাইরে থেকে মিজানুর করিম আর ফাহাদ অনেক ধন্যবাদ জানাই না। তারা না থাকলে বাবা মেয়ের নিজের শৈশবের স্মৃতিটাও হারাতে পারত। ফাহাদ ইনাকে মুচকি এসে বলে ওঠে, ধন্যবাদটা আমার না, জায়ানের পাওয়া দরকার। বাবা বলার পরও এই বিষয়টা আমি জায়ানকে দেখতে বলেছিলাম। সে অনেক কষ্টে তোমাদের বাড়ি আর তার হিস্ট্রি বের করছে। ইনি অবাক হয় না, কারণ সে জানে এই গুন্ডার দ্বারা সব সম্ভব। মিজানুর করিম বাবা ফাহাদের দিকে তাকে গম্ভীর করে বলে, এই ঝামেলা তো শেষ হলো, এখন বলো তোমার কিচ্ছা কবে মিডিয়া থেকে ডিলিট করছো? আজকাল বিজনেস পার্টনারগুলো তোমার নাম ভাঙিয়ে তোমার সাথে মজা করে। ফাহাদের মুখটা শুকিয়ে যায়। ঘটনা আসলে দিনকে দিন বেড়ে যাচ্ছে। তার দলের লোকগুলো এই নিয়ে তাকে সন্দেহ শুরু করছে। আপাতত ভাবনায় আছে সামনের সপ্তাহে তিলকের সাথে একটা প্রেস মিটিং ডেকে বিষয়টা সেখানে ক্লোজ করবে। এছাড়া আর কোনো উপায় নেই। তার আগে সে নিধিকে চরম শিক্ষা দেবে। নিধি ফাহাদকে অপমান করলে তার গায়ে লাগতো না, কিন্তু বিষয়টা এবার তার স্বপ্নের কেরিয়ারে পড়ছে। এবার কোনো ছাড় দেবে না। সামনের দিকে প্রেস মিটিং করাতে হবে। আশা করি সব ঠিক হবে। নাহলে দলের লোকগুলো এবার শিরচ্ছেদ করে দিবে। সব দোষ নিধির। ওর কাছে মাথাটাই আছে, কোনো বুদ্ধি নেই। ওর তো খবর আমি নিবই। চিবিয়ে চিবিয়ে বলে ওঠে ফাহাদ। ইন্টারনেটে ফাহাদের বিষয় দেখছে, কিন্তু এর মধ্যে নিধি কী করে ইনভলভ হলো
তা ভাবার বিষয়। মিজানুর করিম ফাহাদের কথার প্রকৃতি খুশি হলে বলে, আলহামদুলিল্লাহ, এতদিনে কাজের মতো কাজ করেছে। নিধিকে আমি 2 দিনে শপিং করে টাকা গিফট করবো। তুই যদি ওকে বকছিস, আমি নিজেই তোর শিরচ্ছেদ করব। ফাহাদ আবার আহত হয়। পৃথিবীতে মনে হয় তারই বাবা একমাত্র মানুষ যিনি নিজের ছেলেদের কেরিয়ার ভাঙার জন্য দিনরাত দোয়া করেন। মিজানুর খুশি মনে হেঁটে হেঁটে বাইরে চলে যান। তার তো অনেক আনন্দ লাগছে। ফাহাদ রাগ নিধির উপর আরও বৃদ্ধি পাচ্ছে। সে ইনায়ের দিকে তাকে গম্ভীর গলা বলে, তুমি জায়ানের সাথে চলে এসো, আমরা জরুরি কাজ আছে। ইনি হা না বলার আগে ফাহাদ এক প্রকার দৌড়ে লাফিয়ে গাড়ির দিকে অগ্রসর হয়। নাভানের মনে মনে অশান্তি বাসা বেঁধেছে। নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছে না। সেদিন জায়ানের কথার মানে সে বুঝতে পেরেছে। তাহলে কি ইনায়াও কি তাকে পছন্দ করে? এসব কথা ভেবে ভেবে কোনো রকম বাড়িতে এসে পৌঁছায় নাভান। হলরুমে আসতে কিছুটা অবাক হয়। বাবা মা চাচার সবাই বাড়িতে। হাতের ওয়াচের দিকে তাকিয়ে সময় দেখে নেয়। এত তাড়াতাড়ি তারা অফিস থেকে চলে এসেছে। আয়শা মির্জা গম্ভীর মুখে বসে আছেন। তার পাশে কেঁদে চলছে নিপা। নিজের অশান্তি দূর করে সোহানার কাছে জানতে চায় নাভান। একে একে সব কথা নাভানকে বলে সোহানা। সব শুনে নাভানের মুখটা আরও গম্ভীর হয়েছে। সে জানে ঈশানকে নিধি কতটা পছন্দ করে। এখন সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য। নিপার গুনগুন বেড়েই চলছে। নাভান দীর্ঘশ্বাস ফেলে নিপাকে জিজ্ঞাসা করে, এমন বাচ্চাদের মতো কাঁদছিস কেন? নিপা ভাঙা বলে, দেখো না বাবা, ঘরের মেয়ে, বাড়িতে সবাই রাজি, এর মধ্যে তোর ভাইয়ের একার অমত কি সহ্য হয়? সে যদি এখনও নিজেকে বুঝতে শেখে না, আর সেখানে একটা জীবনে এত বড় ডিসিশন। আমি বাবু বেঁচে থাকতে ওই মেয়েকে ঘরে তুলব না। নাভান হেসে উঠল, বিদ্রুপের হাসিটা। মুখটা শান্ত, তারপর অস্থির অবিচল। নিপার দিকে তাকিয়ে নাভান শান্ত স্বরে বলে, ঈশান ভালোবাসে দিদিকে, এই সত্য তুমি লুকাতে পারবে না। সংসারটা ঈশান করবে। তোমরা কদিন আর বাঁচবে বলো? যার যার লাইফ ডিসিশন তাকে নিতে দাও, না হলে আমার আর ইনায়ের মতো সম্পর্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে। হয়তো মানতে পারবে না নীতিকে ঈশান। ঈশা চোখ মুখ মুছে শান্ত গলা বলে, তুই নিজেও তো ভুল ছিলি না বোন। অদিতি তোর জন্য সঠিক ছিল। ঈশানের বেলাও তো তাই হবে না, তার কি গ্যারান্টি আছে? সোহানা আবার দীর্ঘশ্বাস ফেলে নিপার পাশে গিয়ে বসে। তারপর ধীর সুস্থ স্বরে বোঝায়, যেখানে ঈশানের মনে অন্য কেউ, সেখানে নিধি ভালো থাকতে পারবে না। সে নিধিকে হয়তো স্ত্রী হিসাবে প্রাপ্য সম্মানটুকুও দিতে পারবে না। আজকে নিধির উপর ঈশান যেভাবে খেপেছিল, তাতে বিষয়টা আমি আরও ভালোভাবে উপলব্ধি করেছি। নিধি এই ব্যাপারে কিছু জানতো না। বিয়ের পর যে ঈশান নিধিকে মেনে নিবে বা সংসার করবে তার গ্যারান্টি নেই। আর তিথি, সে তো ঈশানের জন্য ভালো না, তার কোনো প্রমাণ আমরা কেউ দিতে পারবো না। আর নাহান ভুল ছিল, ঈশানও ভুল। এটা নেহাত বাচ্চাদের মতো না, বুঝ কথা। মা ঠিক বলেছে ছোট। ঈশান আর তিথি দুজনে অ্যাডাল্ট ছেলে মেয়ে। তারা দুজন নিজেদের জীবনে ভালো মন্দ বুঝে নেয়। সেখানে তুমি জোর করে নীতিকে তাদের মাঝে ঢোকাবে না, তা তো হবে। তোমরা কথাগুলো আসলেই বাচ্চাদের মতো লাগছে। সোহানার সাথে তাল মিলিয়ে বলে নাহান। নিপা আর কোনো কথা বলে না। আসলে জিনিসটা ভাবার বিষয়। আসামি যে কোনো কথা বলে না, নামানের সাথে তর্কে তিনি পেরে উঠবেন না। সোহানা এবার আয়শা মির্জার গম্ভীর মুখে তাকিয়ে করুণ কণ্ঠে বলে, মা, আমি নিধিকে ইনার জায়গায় দেখতে চাই না। জোর করে কারো মনে ঢোকা সম্ভব নয়। আমাদের এমন সিদ্ধান্তের রাগ ঈশান নিধির উপর ঝাড়বে, এমনটা হবে। ইনার বিষয় থেকে শিক্ষা হয়ে গেছে আমার। আপনি নিজেই তো ইনায়াকে এই বাড়ির সম্পর্ক থেকে বেরোনোর জন্য কত বুদ্ধি দিতেন। নিধির সাথে এমনটা হলে আপনার জবানটাই থাকবে তো থাকবে না। তখন আপনি নিধিকে যেন সংসার করতে পারে সেই চিন্তা করবেন। কারণ নিধির পরিবার আছে, তাকে নিয়ে তার পুরো পরিবার ভাববে। কিন্তু ইনিয়ার সেটা ছিল না। আর ইনিয়ার জীবন দেখে আমি শিক্ষা পেয়েছি, নিজের মেয়েকে আমি এই জায়গায় দাঁড় করাতে চাই না। নাওয়ান ভুল মানুষকে চেয়েছিল, তা বলে সে ঈশানের মানুষটাও ভুল এমন নয়। আপনি কি চান নিধিও ডিভোর্সে হোক? আয়শা কোনো কথা বলল না, চুপটি করে বসে রইল। নিপারও একই অবস্থা। নাহিদ মির্জা ও নওয়াজ মির্জা একই দিকে তাকিয়ে রইল। তাদের সিদ্ধান্ত এটা রইল, সময় করে মিজানুল করিমের সাথে আমি ঈশানা তিথির বিয়ের কথা তুলব। নওয়াজ মির্জাও সায় জানালো, তার ছেলের যাকে পছন্দ করে তাকেই মেনে নেবে। নাহিদ মির্জা ও নওয়াজ মির্জা এবার উঠে বলতে বলতে নিজেদের ঘরের দিকে গেল। বসে থাকা চারজনের মধ্যে তখনও পিনপত নীরবতা চলছে। নাওয়ান সেখান থেকে উঠে আসতেই নিপা সোহানার উদ্দেশ্যে বলল, তুমি বলেছো ঈশানের পছন্দ মেনে নিতে। দিদি খারাপ না, নামনও তো অদিতিকে পছন্দ করছিল, তুমি মেনে নেওনি। যদি অদিতি এখন নামনের বউ হয়ে আসতো তাহলে? সোহানা মুচকি এসলো। নামনের পা থেমে গেল প্রথম সিঁড়িতে, কিন্তু পেছন ফিরল না। দীর্ঘশ্বাস ফেলে সোহানা বলল, তখন হয়তো নাভানের একার অন্ধকার ভবিষ্যৎ হতো। একটা নরম নিষ্পাপ মেয়ের জীবন বেঁচে দিত। কোনো পাপ না করেও তার জীবন এখন অন্ধকার।
যেখানে নিধি একই পরিস্থিতি পড়ুক, তাই আমি চাইব না। নিভা আর কিছু বলল না। নাভান ধীর গতিতে হেঁটে উপরে চলে গেল। দোতলার করিডোরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মা আসলেই ঠিক বলছে। আসলে সে সুন্দর মেয়েটার জীবন নষ্ট করে ফেলেছে। মুহূর্তে নাভানের সামনে ভেসে ওঠে ইনার কান্নারত মুখটা। এটা তার 3 কবুল পড়া বউ, যাকে সে মুখটা না দেখেই দেশ ছেড়েছিল। পাষণ্ড মনে কি তখন একটুবার তার কথা ভেবেছিল? না। মায়ের উপর জেদ, রাগ তখন তার মাথায় খারাপ ভালো ঢোকেনি। যা এখন ভাবলে বুকের পাঁজর থেকে দীর্ঘশ্বাস ব্যতীত কিছুই মনে হয় না। ডিভোর্স পেপার হাতে কি করবে এখন? অন্যথা মাথায় চাপ না দিয়ে নিধির রুমে ঢুকে নাভান। দরজাটা ভেরানো ছিল, রুমের পর্দাগুলো সব টাঙানো। দিনের আলোয় ঘর অন্ধকার হয়ে আছে। নাভান দক্ষিণ দিকে জানলাটা গিয়ে খুলে দিল। সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর আলোকময় হয়ে গেল। নাভান লক্ষ্য করলো নিধি কাউচে শুয়ে মুখটা কুশনে গুজে আছে। নাভান আস্তে করে হেঁটে নিধির সামনে এসে বসে। তারপর 2 থেকে 3 বার নরম গলায় ডাকে। নিধি কোনো সাড়া শব্দ করে না। নাভান এবার হতাশায় বলে, তোর থেকে এটা আশা করিনি। বোকার মতো অযথা কেঁদে যাচ্ছিস, যার মূল্য কারো কাছে নেই। সবাই বুঝিস ভালোবাসা জোর করে পাওয়া যায় না। নিধিবার মুখ তুলে তাকায়। পান পাতার মতো মুখটা টুকটুকে লাল হয়ে গেছে। চোখগুলোর একই অবস্থা। নাভানের বুকটা ধুক করে ওঠে। নিধি তার বড্ড আদরের আহ্লাদি বোন। ভাইয়া, আমার বিবেক মানলেও আমার সাথে আমি পেরে উঠছি না। মানতে বড় হয়েছে সে মানুষটা আমার ছিল, সে হুট করে অন্য কারো হয়ে গেল। 2 দিন আগে মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যেটা না চাইতেও মনের মানুষটাকে পেয়ে গেছে। কিন্তু আমার সুখে যে দহন পড়বে তা আমার জানা ছিল না। নিধির কথায় নাভানের মুখটা স্নান হয়েছে। সে তো জানে নিধি কতটা অবুঝ, সহ্য ক্ষমতা কত কম। নাভান হাত বাড়িয়ে নিধিকে কাছে ডাকে। হামলে পড়ে ভাইয়ের বুকর। চুপটি করে থাকে নিধি। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে বহুবার। নাভান নিধিকে জড়িয়ে ধরে শান্তস্বর বলে, এই অনুভূতি গেলে এক্ষুনি মাটি চাপা দেয়। এনি হাউ, আমি চাই না তোর অনুভূতিটা ঈশানের বা বাড়ির কারো কাছে সেটা প্রকাশ পাক। বাড়ির সবাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তোর বিষয়টা জানাজানি হলে তাদের সবার মন অশান্ত হবে। যা, তিথি আর ঈশানের বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তোর আর ঈশানের মধ্যে কোনো কন্ট্রোভার্সি সম্পর্ক হোক, সেটা আমি চাই না। এই বলে থামে নাভান। নিধি এখনও নাভানের বুকের সাথে মিশে রইল। নাভান খানিকটা চুপ করে আলতো করে শুধায়, বুঝতে পেরেছে? পোষ মানা পাখির মতো বলে ওঠে নিভি। নাভান দীর্ঘশ্বাস ফেলে জানলার সাথে লাগোয়া বড় শিউলি ফুলের গাছটাকে দেখতে থাকে, যেটা নিধির খুব পছন্দ। গাছের ডালে নিধির একটা বড় সাইজের ছবি ঝুলছে, যেটা লেখা, এটা নিধির গাছ। এটা যদি এর দিকে তাকায়, তার ফুল কুড়িয়ে রাখে, তাদেরকে জলে ভরে দিবে। নাভান ভিতর থেকে আরও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসে, তার বোন যেন একটু বেশি বাচ্চা স্বভাবের। এর জন্য না জানি কত বড় বিপদ পড়তে হয় ওকে। ফাহাদের ছবি ভাইরালের কথা জিজ্ঞাসা করতে গিয়েও করেনি নাভান। ফাহাদ জানিয়েছে বিষয়টা হ্যান্ডেল করে নেবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। এখন পাল্লা দিয়ে রাতের আধার ঘনিয়ে আসার পালা। একটু আগে হোস্টেলে ফিরছে ইনায়া। আজ আর টিউশনি যেতে পারেনি। নামাজ শেষে বই নিয়ে বসেছে। সামনে সেমিস্টারে ফাইনাল। পড়ায় মন দিলেও মন যেন বসছে না। এত জটিল জীবনের সমীকরণ, সব যেন ধোঁয়াশা। কেমন যেমন হতাশা হতাশা লাগছে তার কাছে। ফোনটা হাতে নিয়ে নিধিকে কল লাগায় ইনায়া। কিন্তু কই, রিং হয়ে কেটে গেল কয়েকবার। কিন্তু নিধি পিক করলো না। এই মেয়ে হুট করে কি হলো বুঝে নেয় ইনায়া। তিথি উপর দিকে ফোনে ঈশানের সাথে কথা বলে। মির্জা বাড়ির সবাই যেহেতু মেনেছে বিষয়টা, তাই দ্রুত বাড়ির সবাইকে তার জানাতে হবে। তিথি ভাবে কালই বাড়িতে যাবে। কলটা কেটে একটা প্রাণ ভরে নিঃশ্বাস ফেলে তিথি। গত 2টা দিন তার অনেক কষ্টে কেটেছে। টেনশনে তার মাথা ঘেটে ফেলেছিল প্রায়। তিথি অন্যমনস্ক হয়ে থাকায় ইনিয়ার দিকে তাকায়। তারপর উঠে ইনিয়ার পাশে বসে। ইনিয়া সচকিত হয়ে তিথির দিকে তাকায়। তিথি মলিন মুখে জিজ্ঞাসা করে, মন খারাপ? কী হয়েছে? কখন থেকে অস্থির অস্থির লাগছে? ইনিয়া দীর্ঘশ্বাস ফেলে তার চিন্তিত মুখে বলে ওঠে, 2টো দিন ধরে নিধির কোনো খোঁজ নেই। মেয়েটা কল ধরছে না। কি জানি কোনো সমস্যা হলো না তো? নাকি ফাহাদের ভয়ে এমনটা করছে? মনে মনে ভাবি না। তিথি এবার জিভ দিয়ে ঠোঁট ভিজায়। অতঃপর মিনমিন কণ্ঠে বলে, তোমাকে কিছু বলার ছিল। তিথির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়েছে ইনিয়া। মেয়েটা কেমন যেন উসখুস করছে। ইনিয়া শান্ত স্বরে বলে, কি বলবে বলো? তিথি দীর্ঘশ্বাস ফেলে ইনিয়াকে সব কিছু বলতে শুরু করে। তারা ঈশানের সম্পর্ক থেকে শুরু থেকে বর্তমান সব শুনে ইনিয়া থর হয়ে রইল। এজন্য তিথির কথাটা শুনে এমন হকচকে গিয়েছিল নিধি। এ কোন ত্রিকোণ প্রেমে এসে মিলিত হয়েছে। তিথি ভেজা ভেজা গলা বলে, সরি ইনিয়া, তোমাকে সেদিন কিছুই জানাতে পারিনি। আসলে খবরটা শুনে আমার নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। কী করবো বুঝতে পারছি না, তাই বিষয়টা ঈশানকে জানিয়েছিলাম। ঈশান বাড়িতে সবটা ম্যানেজ করে নিয়েছে। তারা আমাদের বিয়ের কথা শীঘ্রই পাকা করবে। নিধির হঠাৎ এমন নির্জীব হয়ে যাওয়ার কারণটা মনে হয় বুঝতে পারলো ইনিয়া। সেদিন নিধির মুখে খুশি উপচে পড়েছিল। সে দেখতে পেয়েছিল নিধির চোখে ঈশানের জন্য প্রচুর ভালোবাসা। নিধি কি ইনায়াকে দোষারোপ করবে? তিথি বলেছে বলে পরক্ষণে নিজের মনকে বুঝতেই নেয়। সে না বললেও
দুদিন পরে ঠিকই বিষয়টা জানাজানি হতো। নিধির সাথে শীঘ্রই দেখা করবে ইনা। তৃতীয়বার মলিন কণ্ঠে শুধলো, আমার জন্য মনে হয় নিধি ও তার পরিবার প্রচুর কষ্ট পেয়েছে। এতগুলো মানুষের স্বপ্ন নষ্ট হলো। নিধি মনে হয় ঈশানকে পছন্দ করতো। ইনা মিষ্টি হেসে তৃতীয় উদ্দেশ্যে বলে, আসলে একদিক দিয়ে ঠিকই হয়েছে। পরিবারের লোকজন কয়দিন থাকবে বলো? তোমরা দুজন সারা জীবন সংসার করবে। সবচেয়ে বড় সত্যি, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এটা কেউ বদলাতে পারবে না। তোমাদের ভালোবাসা সত্যি। নিধির ভালোবাসাটা পবিত্র কিন্তু একপাক্ষিক, সেটা মনে রাখাই ভালো। নিধি শিক্ষিত মেয়ে, সে নিশ্চয় বুঝবে। টেনশন করো না। তিথি স্বস্তির নিঃশ্বাস পেলে। ইনা মনে হাজার চিন্তা নিয়ে চুপ করে বসে থাকে। পোর কাটতে থেকে দুজনে দুই ভাবনায় মগ্ন। হঠাৎ ফোন বেজে ওঠায় দুজনের ভাবনার সমাপ্তি ঘটে। ইনে তাকিয়ে দেখে তার ফোন বেজে চলছে। আননোন নাম্বার হলেও কেন জানি ফোনের মালিককে চিনে নেয় ইনা। তিথি সামান্য হেসে বিছানার কাছে চলে যায়। ইনা ফোন রিসিভ করে শান্ত কণ্ঠে বলে, বলুন। ফোনের অপর পাশে জায়ান গুমড়ে হেসে বলে ওঠে। সে যেন খুব আনন্দিত হয়। ইনা চুপচাপ কণ্ঠে জায়ানের উচ্ছ্বাসিত কণ্ঠ। কী ব্যাপার হয়নি? কণ্ঠ শোনার আগেই ধরে ফেলো। মন দিয়ে দেওনি তো আমার প্রতি? ইনা নিশ্চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে। জায়ানের ছোট ছোট কথাগুলো প্রথম প্রথম বেশি পাত্তা না দিল, আজকাল তাকে অনেক ভাবায়। প্রথম প্রথম জায়ানকে তার ভীষণ ভয় লাগলো। জায়ান তার প্রতি শান্ত ব্যাপারে ইনার ভয়টা ভুলেছে। সেটা হবার নয়, তা পারতে দেওয়া না দেওয়াই ভালো। অবশ্যই মুখ খুলেও না, শান্ত মিষ্টি স্বরে বলে ওঠে, মন কি এমনি সহজেই কাউকে বের করে আরেকজনকে ধরা যায়? আমার মনের উপর জোর আছে, এটা কখনোই সম্ভব নয়। হলে দোষ কি? একজনের যাতনা নিয়ে সারা জীবন বাঁচতে পারবে কি? তাকে ভুলতে পাশে কাউকে দরকার। মুহূর্তেই পিনপতন নীরবতা। উচ্ছ্বাসিত কণ্ঠে স্বর বদলে গেছে গম্ভীর স্বরে। ইনের স্বল্প এসে মিনমিন করে বলে, আমি একা বাঁচতে চাই, নিজেকে নিজের জন্য গড়ে তুলতে চাই। সেখানে অন্য কেউ দখলনামা করুক সেটা চাই না। ফোনের অপর পাশে জায়ান উচ্চস্বরে হেঁটে ওঠে। ইনা অবাক। এই লোকের মুড যখন তখন চেঞ্জ হয়ে যায়। বহু কষ্টে জায়ানের নিজের হাসি থামিয়ে বলে, ডিভোর্স পেপারে এখনও সই করেনি, এতে কেন মনের সংকোচ হয়নি? তা এতই যখন পারবে না, তাহলে তার মতো থাকলে এক হয়ে যাও। এতই সহজ সব? আমার তো মনে হয় না। দুজনে চুপচাপ, কথা নেই কারো মুখে। আসলে কি সব ভুল এক হয়তো যায়, আবার না। সব যেন মন আর বিধাতার খেলা, ভাবেই না। যান হঠাৎ কোমল স্পুষ্ট কণ্ঠে বলে ওঠে, দেখা করবে হরিণী? এই মুহূর্তে একটা শেষ সিদ্ধান্ত বড্ড প্রয়োজন। সেদিনের ফোন কলের পর কেটেছে 5 দিন। সময় চলছে নিজস্ব গতিতে। সেই ফোন কলের পর সেই রাতের মুহূর্তটাকে ইনা এখনও মনে ভাবতে থাকে। সে কি তবে ঠিক করেছিল নাকি না, ভেবেও কোনো ফুসরত পায় না। তবুও মনে একটা শান্তি বিরাজ করছে। জীবনে কেউ না জানলেও ভালো, সে একাই নিজের লড়াই লড়তে পারবে, লাগবে না কাউকে। খুব খুব কাশির শব্দে সামনে তাকায় ইনা। তার ভাবনার গতি হয়। নিধির দিকে তাকিয়ে ইনার স্নান আসে। তার কষ্ট হয় মেয়েটাকে এখন দেখে। হাসি খুশি চঞ্চল মেয়েটা একেবারে মিশে গেছে কোনো শান্ত নদীর জলে। কলেজে ক্যান্টিনে বসে আছে দুজন। ইনা জোর করে নিধিকে নিয়ে এসেছে। কদিন যাবৎ ধরে সে ঠিকমতো খাওয়া দাওয়া নেই, তা নিধির মুখ দেখলেই বোঝা যায়। ইনার শরবতের গ্লাসটা বাড়িয়ে দেয়। স্যুপের বাটিটা নিধির দিকে এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলে, ঠান্ডা হয়ে আসছে, খেয়ে নাও। নিধি মলিন হেসে মাথা নাড়ে, যার অর্থ সে খাবে না। ইনি একটা দীর্ঘশ্বাস ফেলে, ভালোই তো ঠান্ডা বাঁধিয়েছ, সামনে যে পরীক্ষা তার খবর আছে? নিধি ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দেয়। তারপর হতাশ গেলে বলে, জীবনে মূল্যবান পরীক্ষাতে ফেল করে বসে আছি, আর অন্য পরীক্ষা দিয়ে আমি কি করব? আমি কখনো ভাবিনি ঈশান ভাইয়ের মনে অন্য কেউ আছে। তাকে দেখে কেউ ধরতেই পারেনি। আর ভাইয়া আজ আমার সাথে বাজে ব্যবহার করবে, তাও আমার ধারণার বাইরে। তোমার ভাগ্য ভালো নয়, বিয়ের আগে মুক্তি হলে, না হলে আমার মতো ঝুলে থাকতে। ইনিয়ার কথা আর কোনো কথা বলে না নিধি। সব বুঝেও মনকে মানতে পারছে না। তার এই অনুভূতি সব তো বেহুদা, যার জন্য এসব অভিব্যক্ত অন্যজনের অনুভূতি জোয়ারে ভাসছে। ইনের শরবতের গ্লাসটা শেষ করে দিয়ে নিধির দিকে শান্ত চোখে তাকায়। মেয়েটার উদাসীন চোখে অন্যদিকে তাকিয়েছে। ইনিয়া প্রসঙ্গ বদলাতে হালকা হেসে বলে ওঠে, আদর মেয়ে ঠিকই তো ফাহাদ ভাইকে নাকানি চুবানি খাওয়ালে। তবে যাই বলো, কাজটা তুমি ঠিক করনি। বিষয়টা ওনার প্রফেশনাল দিক থেকে আঘাত এনেছে। চমকে ওঠে নিধি। তার জীবনে যাতাকালে পড়ে ফাহাদের 12টা বাজিয়েছিল, সে তো ভুলেই গেছে। এবার সোজা হয়ে বসে চমকিত নয়নে ইনার দিকে তাকায়। তুমি কি করে জানলে? হ্যাঁ, ফাহাদ ভাইয়ের থেকে শুনেছি। তিনি খুব চিপাই ছিল এতদিন, প্রেস মিটিংয়ে বিষয়টা হ্যান্ডেল করছে। ইনার কথায় মুখ বাঁকায় নিধি। ভালোই হয়েছে, যে লোক মাসে মাসে 2-3টা গার্লফ্রেন্ড ডেট করে
তাদের এইসবে কাছে ভাইরাল হওয়া দরকার। ইস, আমার দুঃখে আমি বিষাদিনী, ওর দুঃখটা উপভোগ করতেই পারলাম না। কিন্তু যতটুকু জানলাম মেয়েটা ভাইয়ের স্কুল ফ্রেন্ড ছিল। একটা ঝামেলার মধ্যে মেয়েটা ভাইয়ের সাথে মিট করেছে বলে ইনা ফোন থেকে একটা ভিডিও ক্লিপ বের করে নিজের হাতে দেয়। ভিডিওটা মূলত নাভান আর তিলকের প্রেস মিটিং। তিলকের বাবা আশাদ তালুকদার ও মা দিয়া সাহা, তাদের সেপারেশন আছে। আশাদ তালুকদার হিন্দু ধর্মাবলম্বী দিয়া সাহাকে ভালোবেসে বিয়ে করেন, কিন্তু 12 বছর সংসার ভেঙে দুজনে সেপারেশন নিয়েছে। তিলক মূলত বাবার সাথে ছিল, মায়ের সাথে খুব কম দেখা হতো তার। দিয়া সাহা এখন প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তিলক বাবার কাছে চিকিৎসার টাকা চাইল, তিনি নাকচ করলেন। তাই তিলক বাধ্য হয়ে ফাহাদকে ডেকেছিল তার টাকা ধার নেওয়ার জন্য। পুরো শুনে নিধি থ হয়ে গেল। সেদিন তিলক ফাহাদের সাথে আচরণ দেখে সে নিশ্চিত ছিল তারা রিলেশনে আছে, কিন্তু হলো সেটা উল্টো। সে ফাহাদকে খারাপ বানাতে গিয়ে আরও ফেমাস হয়ে করে দিয়েছে। মুখটা অন্ধকার করে ইনায়াকে ফোন ফেরত দেয় নিধি। তারপর কিছুটা ভয় বলে, এখন কি হবে বলো তো ভাবি? মেয়র যে আমাকে চিনতে ফেলেছে এর নিঘাত আমাকে জেলে ঢুকাবে। ইনিয়া হাসলো। নিধির চিন্তিত মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। চিন্তা করো না, ভাইয়ের সামনে পড়লে একটু করে বকা দিবে ঠিকই, কিন্তু বেশি কিছু করবে না। নিধি মুখটা মলিন করে মনে মনে পণ করে সে আর মেয়র ফাহাদ করিমের সামনে ভুলেও যাবে না। ইনিয়া এবার তড়িঘড়ি করে বলে ওঠে, আমার টিউশনে যেতে হবে, কালকে যেতে পারিনি, তুমি বাড়ি চলে যাও। নিধি এবার একটু ভেবে হাই তুলে বলে ওঠে, আমার ফ্রেন্ড আশার বার্থডে ছিল কালকে, আমি অ্যাটেন্ড করতে পারিনি। আর যাবার আগে ওর বাসায় যাব, গিফট এনেছি একটা, দেখি। এখানে সেখানে গিয়ে মনটা শান্ত করতে পারি না। বাড়িতে ফিরতেই ঈশানার তিথির বিয়ে, এসব শুনতে আমার আর ভালো লাগে না। আশা নিধির মোটামুটি ভালোই বন্ধু, তারা একসাথে ইন্টার শেষ করছে। ইনায় কিছুক্ষণ ভেবে বলে, আজ তো গাড়ি আনলে না, সমস্যা নেই, আমি ঠিক চলে যাব। ইনি আর দ্বিমত পোষণ করলো না। দুজনে কলেজ থেকে বেরোতে যার যার রাস্তায় হাঁটতে থাকে। তিথি আজ বাড়িতে এসেছে 3 দিন হবে। আগামীকাল ঈশানদের বাড়ি থেকে মানুষ আসবে ঘরোয়াভাবে আংটি পরাতে। সব কিছু ভাবতে ভীষণ খুশি লাগছে তিথির। কজন ভাগ্য হতে পারে নিজের মানুষকে আপন করে নিতে। বাড়িতে এসে প্রথমে জায়ান আর ফাহাদের সাথে তিথির সমস্ত কথা শেয়ার করে। দুজন মিলে মিজানুর করিম আর মিনারা বেগমকে রাজি করে। বিকেলের দিকে তিথি ফাহাদ আর মিনারা বেগম এর সাথে টিভি দেখায় ব্যস্ত ছিল। ফাহাদ আজ বাড়ি থেকে বেরোয়নি, সেখানে তার বাঁ হাত জায়ান আছে। সেখানে কিসের টেনশন? তখন মিজানুর করিম তার পাশে এসে অতঃপর মিনারা বেগমের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে, আমার জন্য আদা চা আনো, মাথাটা কেমন যেন ধরে আছে। তিথি পাশের কেটলি থেকে আদা চা ঢেলে মিজানুর করিমের দিকে এগিয়ে যায়। নাও আদা চা, আজ আমি চা বানিয়েছি, হালকা ঠান্ডা লেগেছে। বলিস কি, কাল অনুষ্ঠান আজকেই অসুস্থ হয়ে পড়লি? তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শে ওষুধ খা। বিজয় বেগম অস্থির হয়ে যায়। তিথি বাবার কথায় পাত্তা দেয় না, সামান্য সর্দি কেটে যাবে। মিনারা বেগম চিন্তিত মুখে মিজানুর কর্মীর দিকে পকোড়ার বাটিটা এগিয়ে দেয়। ফাঁদ সেটা লক্ষ্য করে শান্ত স্বরে জিজ্ঞাসা করে, কী ব্যাপার মা, কাল থেকে তুমি কী যেন কারণে আপসেট? সবার চোখ মিনারা বেগমের দিকে পড়ে। তিনি মলিন মুখে বলেছে, ভাবছি মির্জাদের সাথে সম্পর্ক করা কি ভালো হবে? মিনারের কথা অবাক হয়। তিথি একটু ভয়ে থাকেন। এই মা প্রথম থেকে কেমন জানি বিয়ের ব্যাপারে নাখোশ। সে কিছু বলতে যাবে তার আগে ফাহাদ তাকে ইশারায় চুপ করে যায়। তুমি কি নামানের কথা এমন ভাবছো? শোনো মা, নামান এমনিতে ভালো ছেলে, মির্জাবাড়ির সবাই খুব ভালো, শুধু ইনায়ের বিষয়টাকে কেন্দ্র করে তাদেরকে তুমি জাজ করতে পারে না। মিনার চুপ হয়ে যান। মিজানুর করিম আবার গর্জে উঠে বলেন, ঈশানও খুব ভালো ছেলে, তরুণ বিজনেসম্যান। আমার মেয়ের জামাই তো এমনই চাই। অন্তত এবার নিজের মতো কাউকে পাবো, সবাইকে বলতে পারবো আমার জামাই আমার মতো তুখোর বিজনেসম্যান। ছেলেগুলো তো এরই যোগ্য না। এই প্রথমবার আমার মেয়ে কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছে। নিজের কথার উপর আশায় ক্ষিপ্ত ফাঁদ। তার বাবা তাদেরকে খোঁচা ছাড়া কিছুই বলেন না। তিথি এবার মিনারা বেগমের দিকে তাকিয়েছেন। ঈশানের বিয়ে তিথির সাথে ঠিক করেছেন তারই পরিবার, কিন্তু আমার কথা বলাতে তারা সবাই রাজি হয়েছে মা। আর কোনো কনফিউশন না রাখাই ভালো। মিনারা বেগম কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিজানুর কোলে অর্ধেক চা খেয়ে স্ত্রী পিছন যায়। কথাবার্তা এখনই সব খোলসা করা দরকার। নিধি ঈশানের বিয়ের কথা বলা হয়েছিল শুনে ফাহাদ চমকে ওঠে। দিদিকে বাজখাই গলে জিজ্ঞেস করে, মাথা ঠিক আছে তোর? নিধি আর ঈশান বিয়ে ঠিক করা হয়েছিল? নিধি রাজি ছিল বিয়েতে? তিথি মাথা ঝাঁকে সায় জানায়। ফাহাদ মুখ রক্তিম করে। আর যদি তিথির সাথে ঈশানের সম্পর্ক না থাকতো তাহলে কী তো হতো? ফাহাদের ভাবনার মাঝে জাহান বাড়িতে ঢুকে। মুখ তার গম্ভীর। ফাহাদ পাশে বসে ঘন ঘন স্বরে বলে ওঠে, এনগেজমেন্ট ছোটোখাটো করে স্টেজ করা হোক, ছোট হোক, দুই বাড়ির লোক, মানুষ কম হলে আয়োজনের ত্রুটি রাখা যাবে না। জাহানের কথার সাথে তাল মিলে ফাহাদ সেও তিথির দিকে তাকিয়ে বলে, আর ফ্রেন্ডদের ডাকিস, আর ইনায়াকেও বল আজকেই চলে আসতে। তিথি এবার দুই ভাইয়ের দিকে তাকিয়ে রয়ে শুয়ে বলে, তারপর মলিন করে বলে, আমি ওকে আমার সাথে আসতেই বলেছিলাম, ও সাপ জানিয়ে দিছে আসবে না, এমনকি কালকেও আসবে না। কেন আসবে না? ওকে জোর করে আসার জন্য, নাহলে খারাপ হবে। বাজখাই গলায় জিজ্ঞাসা করে ফাহাদ। তিথি কোনো উত্তর দেয় না। জায়ান হালকা বিরক্ত করে, কী দরকার অযথা ওকে তেল মারা? যে যেমন থাকতে চায় তাকে তেমনই রাখতে।
ফাহাদ আদাতে ভূত দেখার মতো জায়ানের পানে দেখে, অতঃপর বিস্ময় নিয়ে ফাহাদ বলে, তুই বলছিস এই কথা? ঝগড়া করছিস নাকি দুজনে? ওর সাথে আমার কি যে ঝগড়া করব? আমার মতো গুন্ডা বদমাইশের সাথে ও না জড়ানোই ভালো। কথাটা বলে জায়ের লম্বা লম্বা কদম ফেলে চলে যায়। ফাহাদ অদিতি আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। জায়ান এমন কথা তাদেরকে ভাবাচ্ছে। জায়ান রুমে এসে বাঁকা হাসে, তারপর মুচকে এসে বিড়বিড় করে বলে, তুমি নামক ঘুড়িটাকে উড়িয়ে দিলাম আকাশে। চিন্তা করো না, তোমার শেকড় নামক লাঠাইটা থাকবে আমার হাতে, যতক্ষণ না সুতো কাটে উড়ে না যাও তুমি। শুদ্ধ আর স্বচ্ছকে পরিয়ে ফেরার পথে অটো গাড়িতে বসে আছে ইনা। মোবাইলে হাতে নিতে দেখতে পায় আননোন নাম্বার থেকে 10টা কল। ইনা অবাক হয়ে, নাম্বারটা তার জানা নেই। সাথে সোহানা মির্জারও কল পায় সে। ফোনটা সাইলেন্ট থাকার বিধায় সে খবর পায়নি। ইনা ভাবে হোস্টেলে ফিরে ফোন দেওয়া হবে, তাই অপেক্ষা করে ফেরার। মোড়ে আসতে অটো ভিড়িয়ে মিটিয়ে দেয় ইনা। তারপর ধীরে সুস্থে হাঁটতে থাকে। হোস্টেলের সামনে আসতে চমকে ওঠে। সামনে দাঁড়ানো নাভান আর সোহানা মির্জা। ইনিয়াকে দেখে সোহানা মির্জা দৌড়ে তার কাছে আসে। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কই ছিলি? ফোন ধরিস না কেন? নিধি কোথায়? ইনিয়া চমকে যায়। নিধি কোথায় মানে? নাভানের মুখে তাকিয়ে প্রচণ্ড বিচলিত দেখায়। ইনিয়া ধীরে সুস্থে জবাব দেয়, টিউশনে ছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল। নিধিকে এখনও বাড়িতে জানি? সোহানা মির্জা এবার যেন ভেঙে পড়লেন। তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, নিধি কলেজ থেকে কখন বেরিয়েছিল? ইনিয়া নিধির সাথে সকালে আশার বাড়িতে যাওয়ার কথা। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, এতক্ষণে তো নিধির বাড়িতে যাওয়ার কথা ভাবছে ইনা। নাভান এবার ধীর পায়ে তাদের সামনে আসে। সোহানা মির্জার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, হয়তো নিধির ফ্রেন্ডের বাড়িতে আছে। তুমি বাড়ি যাও মা, আমি গিয়ে দেখে আসছি। বিচলিত মন যেন শান্ত হয় না সোহানার। মেয়েটা কোনোদিন এত দেরি করে বাড়ি ফিরে না, তাই সে এমন চিন্তায় পড়েছিল। সোহানা গাড়ি ওঠার আগে ইনিয়াকে বলে আশার বাড়ির অ্যাড্রেস দিতে। ইনিয়ার সাই জানালো। গাড়ি চলে যেতে নাওয়ান ইনিয়ার পানে তাকায়। ইনিয়ার ফোন হাতে অন্য কারোর সাথে কথা বলছে। লাল চুড়িদার পরনে ইনিয়া, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাঁধনহারা। নাভানের মস্তিষ্ক এখন একটাই কথা বলে, সামনে দাঁড়ানো মেয়েটা তার বউ। ইনিয়াকে কথা শেষ করে নাভানের দিকে তাকালো। কালো শার্ট পরিত নাভানের ফর্সা ত্বক উজ্জ্বলমান, সন্ধ্যের আধার যেন ঝলকাচ্ছে। ইনা ধীর পায়ে এগিয়ে অস্ফুট শুনতে বলে ওঠে, চলুন, ঠিকানা পেয়ে গেছি। গাড়িতে উঠে বসে দুজন। কেউ কোনো কথা বলেন না। অন্য একজন থেকে অ্যাড্রেস জোগাড় করছে ইনা। সেই ডিরেকশন অনুযায়ী গাড়ি চালাচ্ছে। চোখ মুখে চিন্তার আভাস। চারিদিকে আধার নামছে। নিধির নাম্বারটাও বন্ধ। অজানা আশঙ্কায় দুজনের মন আঞ্চন করছে। শুধু মনে মনে দোয়া করছে নিজে যেন সুস্থ থাকে। দীর্ঘ 40 মিনিটের রাস্তা অতিক্রম করে আশাদের বাড়িতে এসে নিরাশ হয় তারা। আশা জানায় নিধি তাদের বাড়ি থেকে বিকেলের পরেই চলে গেছে। সব শুনে মাথায় বাদ যেন নাভান আর ইনায়ের। দুজনে আশাদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসে। মনে মনে করে, ইনায়ের নিধির আর কোনো ফ্রেন্ড আছে সেখানে যেতে পারে? নাওয়ানের কথায় ইনায়া না সূচক মাথা জানায়। নাওয়ান এবার যেন ভিতর থেকে ভেঙে উঠছে। রাত বাড়ছে। নাওয়ান ফোন বের করে নাহিদ মির্জাকে কল দেয়। কিরে, নিধির কোনো খোঁজ পেলি? ফোন রিসিভ করতে ওপাশ থেকে বিচলিত হয়ে জিজ্ঞাসা করে নাহিদ মির্জা। নাওয়ান তার কথার পরিপ্রেক্ষিতে শান্ত হয়ে বলে, এখান থেকে নাকি আগেই বেরিয়েছে। তুমি আগে চাচুকে পুলিশ স্টেশনে যাও, আমি আসছি। নাহিদ মির্জা কে আর কিছু না বলে ফটাফট ফোন কেটে দেয়। নওয়ান বাড়ির আজ নিস্তব্ধ হয়েছে। একটু আগে ঈশানের এঙ্গেজমেন্ট উপলক্ষে শপিং করে এনেছে নিপা আর ঈশান। হালকা খুশির আওয়াজ মুহূর্তে অশান্ত হয়ে গেছে। শক্ত চরিত্রের সোয়ানা আজকেও ভেঙে পড়েছে। মেয়ের চিন্তায় তার মাথায় আসছে। নাহিদ মির্জার চোখের দিকে তাকিয়ে তিনি পুরো ঘটনা বুঝতে পারলেন। নওয়াজ মির্জা নাহিদ মির্জাকে নিয়ে ছুটলেন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সোহানা ক্লান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে যায়। আয়শা মির্জা হুহাতাশ করতে বলে ওঠে, মেয়েটা তো কোনোদিন এমন করেনি। কি জানি কি বিপদ হইল, কোন বিপদ আপদে যেন না হয়। আয়শা মির্জার সাথে সাথে আছে নিশা আর ইপান। নিপাও শাশুর সাথে বিলাপ করতে থাকেন। এসব দেখে বিরক্ত হয়ে উঠে চলে যায়। কী শুরু করে তোমরা? কিচ্ছু হয়নি, সব নাটক। কী করলে আমার আর তিথির অনুষ্ঠান খারাপ হবে তার প্ল্যানিং করছে এই মেয়ে। ঈশানের কথা হতবাক দুজনে। এই ছেলের মাথা ঠিক আছে তো? নিপা খেপকিয়ে ওঠে ঈশানের প্রতি। এই ছেলে কী সব উল্টোপাল্টা বকছিস? ও কেন তোদের দিন খারাপ করবে? আয়শা মির্জা এবার ঈশানের দিকে রক্তিম চোখে তাকায়। ওই স্টাইলিশ মেয়ে এক্ষুনি তোর মাথা খেয়েছে, তাই তো? বুঝলে নিপা, এই বাড়িতে আর থাকা যাবে না। কার বউ কখন জানি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ঈশান শান্ত চোখে দাদির দিকে তাকায়। তারপর মুখ গম্ভীর করে বলে, যাকে জানো না তাকে নিয়ে বাজে কথা বলো না গিন্নি। তুই তো নিধিকে জানিস, তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলিস কেন? আমার তো হানিকে নিয়ে বলতে পারবো না কেন? ঈশান মুখের আগের মতো গম্ভীর বজায় রাখে। বলার মতো তো আছে যে যেই মেয়ে গাড়ির ড্রাইভার ছাড়া চলাফেরা করে না, তার আজকে হঠাৎ একা একা বের হওয়ার কারণ কি? আর গুনে গুনে আমার অনুষ্ঠানের সময় তুমি যাই বলো, ওর কিচ্ছু হয় না, বাড়িতে আসলে বুঝতে পারবে। ঈশানের সাথে আর কেউ কথায় জড়ায় না, শুধু শুধু মনে মনে দোয়া করে নিধি যেন ফিরে আসে।
সেদিন নিধিকে খুঁজে পাওয়া গিয়েছিল ভোর রাতের দিনে। দিকশূন্য ছড়িয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল মির্জাবাড়ির লোকেরা। নাভান ঈশানের সবাই মিলে পুলিশের সাথে মিলে নিধির নাম্বার ট্র্যাক করে খুঁজে পেয়েছিল শহরে প্রায় 1 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাড়িতে। গ্যাং রেপ হয়েছিল নিধির। অসংখ্য বিধ্বস্ত, অসংখ্য কামড়ের দাগসহ মুমূর্ষিত অবস্থায় অর্ধউলঙ্গ ছিল নিধি। সেদিন ঈশান নাভানের সাথে ইনায়া নিজের গায়ে ওড়না দিয়ে ঢেকেছিল নিধির পুরো শরীর। আজ 5 দিন হয়েছে সেই ঘটনা। নিধি এখনও হসপিটালে ভর্তি। পুরো মির্জাবাড়ি যেন পাতালপুরিতে ডুবে গেছে। একদম নিঃশব্দ হয়ে গেছে সব। মিষ্টি একটা মেয়ের সাথে এমন হলো, উত্তর জানা নেই কারো। আয়শা মির্জা ক্ষণে ক্ষণে আওয়াজ আসছে। সোহানা আর নাহিদ মির্জা নিচল। পাথর বনে গেছে দুজনে। তাদের মনে একটাই চিন্তা, তাদের সামনে পথ কঠিন। মেয়ের পাশে থেকে একটু কটু সমাজ তাকে বাঁচতে হবে, তার নিজের জন্য বাঁচার প্রেরণা জোগাতে হবে, নাহলে এই দৃষ্টি কটু সমাজ তাকে বাঁচতে দিবে না। হসপিটালের 2য় তলার শেষের রুমের সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর নাভান। শেষ দিকে বিশাল বড় বারান্দা, রেলিংয়ের উপর হাত দিয়ে নিচ রাস্তায় তাকিয়েছে নাভান। তাদের দুজনের মন প্রচুর থমথমে। আসন্ন পরিস্থিতি যে অনেক খারাপ হতে চলছে তাদের পরিবারের জন্য। হঠাৎ সেখানে উপস্থিত হয় ফাহাদ আর জাহান। দুজন মুখ অন্ততপক্ষে গভীর হয়ে আছে। নানা একবার পিছু ফিরে তাদেরকে দেখে, অতঃপর আবার চোখ যায় সামনের রাস্তায়। জাহান ঈশানের হাতে ধরা একটা ফাইল বিনা বাক্যে দিয়ে দেখে। ফাহাদ নিশ্চুপ। নীরবতা ভেঙে ঈশান বলতে থাকে, মেডিকেল রিপোর্টে বলছে ওরা 7 জন ছিল। এটুকু শুনে ফাহাদের চোখ ভীষণ লাল হয়ে যায়। ঈশানের কণ্ঠ রুখে যায়, ভেতরটা কেঁপে ওঠে। জাহান ঈশানের মুখের দিকে তাকিয়েছে। সাথে অনেক পুশ করা হয়েছে নিধিকে, এর জন্য 2 দিন অচেতন ছিল। সাথে অনেক পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। ফাহাদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, জানতে পারলে কিছু ওর থেকে? জ্ঞান ফেরার পর কান্নাকাটি করছে, কারো কথা শুনছে না। ডাক্তার নিষেধ করছে আপাতত সেসব বিষয়ে কিছু জিজ্ঞাসা না করতে। আসলে আমি ভেবেছিলি নিধি ইচ্ছে করে হয়তো এমন করছে, কারণ ওর মধ্যে বয়সের থেকে ম্যাচুরিটি কম। কখন কী করে নিজেই বুঝে না। সত্যি দেখার পর আমার সত্যি ভালো লাগছে না, অসহ্য লাগছে সবচেয়ে। পুরোনো করিডোরে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষের দীর্ঘশ্বাস ছেয়ে যায়। নাভান এবার জায়গা ত্যাগ করে ফাহাদের কাছে আসে। আমাকে জানোয়ারগুলোকে খুঁজে হেল্প করতে হবে। এই পিশাচগুলোকে যতক্ষণ না মারতে পারবো আমার শান্তি নেই। আমি এখন ভাবতে পারছি না আমার মিষ্টি বোনটার সাথে এমনটা হয়ে গেল। রক্তচক্ষু নিয়ে নাভান কথা বলে দেয়। ফাহাদ আশ্বাস দেয়। নাভান এবার ডাক্তারের সাথে কথা বলতে চেম্বার যায়। ঈশান তার পিছনে। ফাহাদ এবার জায়ানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে জিজ্ঞাসা করে, আস্তানাটা কারো খোঁজ পেলি? কাদের সেখানে নিয়ে আসা যাওয়া? জাহান এবার চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে শান্ত স্বরে জবাব দেয়, তোর কি মনে হয় এত বড় ক্রাইম করে ওরা কখনো ডেরায় ফিরবে? হয়তো খুব কম সময়ে তারা ওখানে যেত। এবার নিশ্চিত ওরা এই ডেরা বাদ দিয়ে দিবে। এই কয়দিন লোক লাগিয়ে কোনো খবর পেলাম না কে বা কারা সেখানে যাতায়াত করতো। এমনকি এখানে আগেও এমন হয়েছে বলে শুনিনি। ওরা রেপ করে মেরে ফেলেনি। যেখানে নিধির ফোন সারা বিকেল বন্ধ ছিল, সেখানে ওরা যাবার আগে ফোনটা অন করে রেখেছিল। স্ট্রেঞ্জ, আমি কেন জানি না মনে হচ্ছে এটা কোনো প্ল্যান করে করা হয়েছে। ফাহাদ ভুরু কুঁচকায়। অতঃপর চিন্তিত মুখে বলে ওঠে, মির্জাদের সাথে কাদের শত্রুতা থাকতে পারে, মাথায় ঢুকছে না। হঠাৎ করে কেবিন থেকে নিধির চিৎকার শুনে 2 ভাইয়ের ভাবনা অগত। ভেসে আসছে কেউ ক্ষণে ক্ষণে শান্ত স্বরে নিধিকে বুঝিয়ে যাওয়ার প্রয়াস চলেছে। ফাহাদ আর জায়ান দুজনে কেবিনে ঢুকলো। কেবিনে ঢুকলে নিধিকে দেখে ফাহাদের বুকটা মুচড়ে উঠল। বিধ্বস্ত মুখ নিধির, ফর্সা ত্বক, গলায় গালে কালশিটে কামড়ের দাগ জল জল করছে। ভেতরে সিংহের মতো গর্জে উঠল ফাহাদ। জানোয়ারগুলো এই সুন্দর মুখখানা বাদ রাখেনি। জায়ান আর চোখে খেয়াল করলো নিধির পাশে বসা ইনায়কে। সে অস্থির হয়ে নিধিকে সামলাতে ব্যস্ত। নিধি ফাহাদ আর জায়ানের দিকে ছল ছল চোখে তাকিয়ে শুয়ে পড়ে। ইনায়ার কোলে মুখ গুজে শান্ত হয়ে যায়। ইনায়া তাদের দিকে তাকাতেই ফাহাদ তাকে ইশারা করে বলে সেখান থেকে উঠতে বলে। ইনায়া তাই করলো। নিধি এবার বালিশ আঁকড়ে শুয়ে রইল। ইনায়ার মাথায় কাপড় টেনে রুম থেকে বেরিয়ে যায়। ফাহাদ এবার আলতো হেঁটে নিধির পাশে চেয়ারটায় বসে। জায়ান বিনা বাক্যে রুমের বাইরে চলে যায়। ফাহাদ আলতো স্বরে 2বার ডেকে ওঠে নিধি। কোনো উত্তর করে না নিধি। আলতো হাতে নিধির হাত স্পর্শ করে ফাহাদ। নিধি কেঁপে ওঠে, মুখটা তুলে সামনে তাকায়। কাছ থেকে নিধির মুখটা দেখে রাগ আরও বেড়ে যায়। তবুও শান্ত গলায় বলল না, জানি যেটা হয়েছে খারাপ, তবুও বলছি নিজেকে মানাও, মেনে নাও। নিজেকে শান্ত করি না প্লিজ। কী থেকে কী হলো আমাকে না বললেই কিছুই করতে পারবো না। তোমার স্টেটমেন্ট প্রচুর দরকার। আমার সাথে যেটা হয়েছে তা কী করে মেনে নিবি মেয়র সাহেব? আমার তো নিজের শরীরের প্রতি নিজে ঘেন্না লাগছে। মন চায় কেরোসিন ঢেলে আগুন ধরে দেয় বলে ডুকরে কেঁদে ওঠে নিধি। ফাহাদের কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সব কিছু ভুলে নিধিকে একজোটায় তুলে বুকের মধ্যে জড়িয়ে নেয়। আদুরি বিড়ালের মতো ফাহাদের সাথে মিশে যায় নিধি। নিধি ক্ষতগুলো চোখে পড়তে ফাহাদের মাথায় শিরাগুলো দপ করে জ্বলে ওঠে। প্রমিস করছে নিধি, একটাকেও ছাড় দিব না, একটাকেও না। কান্নায় বাঁধ ভেঙে আসে। ফাহাদের বুকে বুক মিশিয়ে কান্না মেশানো কণ্ঠে বারবার একই কথা আওড়াতে থাকে। আমি
অপবিত্র হয়ে গেছে ফাহাদ। অনেকগুলো অপবিত্র স্পর্শ আমার গায়ে লেগেছে, যেগুলো আমি চাইলেও ভুলতে পারবো না। আমি নষ্ট। ফাহাদ আরও জোরে জড়িয়ে ধরে নিধিকে। পেশিবহুল হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠছে যেন। কিন্তু সে নিশ্চল অবিচল। এখন সে চাইলেও কিছু করতে পারবে না। সময় লাগবে প্রচুর। খালি করিডোরে দুই পাশে দুই দেওয়ালে ঠেসে দাঁড়িয়েছে ইনায়া জান। বলা বাহুল্য এতক্ষণ পর্যন্ত জায়ান নিজ থেকে ইনায়াকে কোনো প্রশ্ন করেনি, একেবারে শান্ত প্রকৃতির জন্য। ইনায়ার একটু অবাক লাগলো, এই ছেলে তো চুপ থাকার কথা না। পরক্ষণে আবার ভেবে নেয় সেই রাতের কথা। যাক, এই যাত্রা হয়তো জায়ান বুঝে গেছে। ইনায়া ভেবে দীর্ঘশ্বাস ফেলে। জায়ান চোরা চোখে ইনায়াকে লক্ষ্য করছে। মুখটা খুব মলিন হয়ে গেছে। নীতির সাথে ঘটে যাওয়া ঘটনা তার উপর প্রচুর প্রভাব ফেলছে। জায়ান দীর্ঘশ্বাস ফেলে। আর যদি ইনায়া তার জায়গায় থাকতো? কথা ভাবতে ভয় পেয়ে যায় জায়ান। এই মেয়ে একা একা চলাফেরা করতে হলেও হতে পারত, তবুও তো একা বেঁচে গেছে। তারপরে ইনার শিক্ষা হয়নি। সেই শেষে টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফেরা। জায়ানের ভাবনা হঠাৎ করে ইনার কথায়, পুরুষ মানুষ এমন কেন বলেন তো? ওদের কাছে শুধু চাহিদাটাই বড়। একটা কোমল মেয়ের মন বোঝার সময় তাদের নেই। শুধু একটা জলজান্ত শরীর পেলেই হলো। ইনিয়ার দৃষ্টি বারান্দা পেরিয়ে আকাশের দিকে, যার মনটা তার মতো ভীষণ ভারী। উপর পাশে দেওয়ালের ঘেঁষে জায়ান শান্ত চোখে বিপরীত পাশে ইনার দিকে তাকায়। অন্যদিকে তাকিয়ে এতক্ষণে কথাগুলো বলছিল ইনা। জায়ান গম্ভীর ঘনস্বরে বলে ওঠে, সব পুরুষ শরীর না, মনও খুঁজে বেড়ায়। তেমন সব মেয়েরা পুরুষের ভালোবাসা খুঁজে নিতে পারে না। ইনা জানার পায় তারে মুখের ভাবগতি সেই আগের মতো। তাহলে এই সমাজে দু জাতির সমান দোষী? একজনের দোষ কি করে বলবো বলো? সমাজটাকে তিন ভাগে ভাগ করো। একটা পুরুষ খারাপ হওয়ার মূল চাবিকাঠি নারী, আর একটা নারী কলঙ্কিত হয় পুরুষ জাতির দ্বারা, আর মাঝখানে পড়ে থাকি আমরা। ইনার দৃষ্টি আবার আগের জায়গায় নির্বন্ধ। ছলছল চোখে জোড়া চোখ। পৃথিবী বড়ই নিষ্ঠুরতম। এখানে শান্তি কই, নেই যেন কোনো কিছু। আছে শুধু গোলকধাঁধা, নেই কোনো উত্তর কারো কাছে। কারণ এই পৃথিবীর এই নিষ্ঠুরতম সৃষ্টি শুধু যুগের সাথে তাল মিলিয়ে চলে মানুষ। জায়ান ইনিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আর একটা যেন একই গুমর শান্ত প্রবল জড়ো হওয়া। তোমার কাজল কালো চোখ দিয়ে অশ্রু করে তার কালো মেঘগুলো বৃষ্টি হয়ে নামার পালা। ইনা আকাশের দিকে তাকিয়ে রইল স্থির পানে। আসলে আকাশটা আজ মনের মতো কালো মেঘে ভিড় করছে। পরিশেষে প্রবল বাতাসের বেগ, তীব্র বেগ। হঠাৎ করে ইনা চোখগুলো অশ্রুকণাগুলো ঝরতে থাকলো। ততক্ষণে ধরণীর বুকে নেমে আসে আকাশের কালো মেঘগুলো। ইনার দিকে তাকিয়ে স্লান হাসে। আসলেই আকাশটা আজ তারই মতো। সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু আকাশের বুককে চিরচেনা বেরুন কান্নার আস্তায় অঝরে পড়েছে। জায়ান চলে গেছে অনেক আগে। ইনায় গেটে ডান প্রান্তে এসে দাঁড়িয়েছে। অপেক্ষা করছে সিএনজি অটোরিক্সার। গায়ের রং শুভ্ররাঙ্গা ওড়না ভালো করে জড়িয়ে নেয়। সেখানে হঠাৎ নাবানের আগমন। এনে এক পলক সামনে তাকিয়ে দেখে শুধু খুব সুদর্শন একমাত্র নাম স্বামীকে। তোমাকে ড্রপ করবো ইনা? যেতে পারবে আমার সাথে? নামানের এমন কথায় ইনা শান্ত চোখে তার দিকে তাকায়। বৃষ্টি বাড়ছে আবার। দুজনের গায়ে ছিটেফোঁটা করে হালকা বিচ্ছে। ইনা চুপ থেকে বলে, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনাকে কষ্ট করতে হবে না। না আর কোনো কথা বলতে পারলো না। চুপচাপ দাঁড়িয়ে রইল ইনার পাশে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎ ইনিয়া বলল, আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সিদ্ধান্তে বাস্তবায়ন করতে যে এত সময় হবে তা আমি জানতাম না। নাওন প্রশ্নবিদ্ধ চোখে ইনার দিকে তাকায়। সন্ধ্যার এই বৃষ্টির রাতে দুজনে আলতো হয় কেঁপে উঠল। সোডিয়াম মৃদুর আলোয় দুজনে ভেজা মুখখানে স্পষ্ট হয়েছে। ইনার ঠোঁট নাড়িয়ে আবার বলে ওঠে, আমাদের ডিভোর্সের বিষয়ে কথা বলছিলাম। মনে হয় মামুনি আপনাকে পেপারটা দিয়েছে। আমি কোনো কন্ডিশন রাখিনি। আপনি ভালো করে পেপারটা পড়ে সিগনেচার করবেন। খুব তাড়া তোমার, তাই তো? ঘন স্বরে বলে ওঠে নাহন। ইয়ানা স্লান হাসে, তারপর কঠিন চোখ করে এর উত্তর দেয়, আসলে কি বলেন তো, যেই সম্পর্কের প্রাণ নেই তাকে শুধু নামমাত্র বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে মিস্টার। এই সম্পর্কের পরিস্থিতি আপনি তৈরি করেছিলেন। এর শেষ পরিণতি না হয় আমরা দুজনে শেষ করব। নাবানের মুখে এবারও কথা নেই। বড় লোকদের যে কথার মাধ্যমে ঘায়েল করতে পারে সে নাবান সাহেরিয়ে মির্জা আজ চুপ। একটা ছোট মেয়ের সাথে কথা বলতে সে যেন গুলিয়ে ফেলছে। ইনি আবার একটা অটো দাঁড় করে ঝটপটে পায়ে উঠে দাঁড়ায়। অতঃপর সামান্য মুখটা বের করে শান্ত গলায় নাবানকে বলে, কলেজের পাশের কফি শপে দেখা করবেন কার? সম্পর্কের সমঝোতা সেখানেই হোক। নাবান হাসে, ঠোঁট কামড়ে মিষ্টি হেসে বলে ওঠে, খুব গুছিয়ে কথা বলতে পারো তুমি। কী করবেন বলেন? ক্ষণে ক্ষণে পরিস্থিতি তো শিখিয়ে দিয়েছে। তাহলে সেই কথাই রইল। আর ডিভোর্স পেপারটা আনতে ভুল করবেন না। কথা বলে এই নিয়ে সোজা হয়ে অটো ধীরে সুস্থে চলতে শুরু করে। নামান চুপচাপ তাকিয়ে রইল সেখানে। কেমন অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। মনে মনে একটা কথা ভাবতে থেকে, আসলে কালকে শেষ সিদ্ধান্ত নিতে হবে। যাতনা আমার চতুর্থ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।